আসে চুল কাটে। ধর্মীয় দিক থেকে তো আমরা মানে অনেক কিছুই মানে ভায়োলেট করে চলতেছি আর কি। সেটাও আমাদের মুরব্বীরা বলতেন আমরা ধর্মীয় দিক থেকেও আমরা বেশ ভায়োলেট করে চলছি, যেটা নাকি আমাদের মানে চিন্তা করা দরকার। আমাদের সাথী কি আসছে? ওকে আমি লিংকটা পাঠিয়েছিলাম, ওর তো আসার কথা। দেখি ওকে একটা ফোন দিয়ে দেখি ও এসছে কিনা। হ্যাঁ, তুমি কি জয়েন করতে পেরেছো? আমি জয়েন করার পর কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। এখন স্যার আমি আমার ফোন থেকে ট্রাই করছি। না তুমি সাউন্ড শুনতে পারবে যদি হচ্ছে স্যার ইয়া করে আপনার অডিওর সাথে কানেক্ট করে, তাহলে সাউন্ড শুনতে পারবে না। এই তুমি অডিও কানেক্ট করেছো? হ্যাঁ, অডিও তো কানেক্ট করা আছে স্যার। আচ্ছা, তাহলে সাউন্ড শুনতে পাবে না কেন? মানে উনি অডিও কানেক্ট করেন না জুমে, এখানে আপনার হচ্ছে অডিও কানেক্ট। ও এই সাথী বলছে, আবির বলছে তুমি জুমে অডিও কানেক্ট করোনি। মানে যেখানে মাইক্রোফোন থাকে ওখানে হচ্ছে কল কানেক্ট টু ইন্টারনেট এরকম টাইপের ক্লিক করতে হবে। আচ্ছা, আমি আবার ট্রাই করছি। তুমি আরেকবার ট্রাই করো। ওকে স্যার, ঠিক আছে। ইন্ডিয়াতে ইলেকশন নিয়েও খুব পলিটিক্স চলছে। না, ইন্ডিয়া ইলেকশনটা বলেন, তারপরে তারা পরীক্ষা টরীক্ষা নেওয়া, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা অনেক কিছু করেই যাচ্ছে। এত কিছু করে তারা আমাদের সাথে কম যাচ্ছে না তারা। না না, এবং কিভাবে যে লোকজন গুলো দাঁড়িয়ে আছে একটা গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। সেইটাই। অথচ এবং ইলেকশনটা এখন তৃণমূল এবার পারবে বলে মনে হয় না, কারণ বিজেপি তাদের ফাইন্যান্স আছে, অর্থ আছে, প্রশাসন আছে। অলরেডি তারা ডিক্লেয়ার করেছে যে ইলেকশন উইন করার সাথে সাথে তারা এই কৃষিজীবীরা, তারা মৎস্যজীবীরা পাবে 6,000, কৃষিজীবীরা পাবে 4,000 টাকা প্রত্যেকে। তারপরে তারা অগাধ টাকা ঢালছে। এবং ওই যে ফুরফুরার পীর সাহেব, ওনাদের থার্ড জেনারেশন যেটা এখন যে আছে আব্বাসিয়া, ওনাকে বহু টাকা দিয়েছে এবং একটা পার্টি খুলেছে যার নাম দিয়েছে ইসলামিক সেকুলার পার্টি। ইসলামিক সেকুলার পার্টি, এবং সেই পার্টি কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে তারা অপোজিশন ফর্ম করেছে এবং বিজেপি প্রচুর টাকা দিয়েছে ওই পার্টিকে, একে ফুরফুরা পীর সাহেবদেরকে। অ্যাটলিস্ট তারা 20 থেকে 30% ভোট তারা কাটবে, যেটা আদারওয়াইজ তৃণমূল পেত, মুসলমানদের ভোট এটা পেত। স্যার এখানে মনে ম্যাম হচ্ছে একটু সমস্যা করছে, অডিও কানেক্ট এখনো হয়নি। ওখানে হচ্ছে মাইক্রোফোনের যে জায়গায় মাইক্রোফোনটা আছে না, মাইক বা মিউট লেখা থাকে, ওই জায়গায় ক্লিক করলে আপনার হচ্ছে হলো একটা অপশন আসে যে কানেক্ট টু কম্পিউটার বা কানেক্ট টু মোবাইল বা কানেক্ট টু ইন্টারনেট। হ্যাঁ, কানেক্ট টু কম্পিউটার। দাঁড়াও, আমি সাথী, তুমি কানেক্ট টু কম্পিউটার দেখো তো, একটা লিংক আসছে। না, উনি শুনতে পারবেন না। না, আমি ফোনে ওকে বলছি। আচ্ছা, কানেক্ট টু মোবাইল ইন্টারনেটও থাকতে পারে। আমি দেখছি, আমি ওরে ফোনে বলছি। হ্যাঁ হ্যাঁ, এইবার আসছে। এইবার আসছে না? হ্যাঁ, ওই তো আসছে। হ্যাঁ হ্যাঁ সাথী, এখন তুমি আসছো। এই তো এতক্ষণে। টেকনোলজি খুবই মানে সহজ, আবার বড় কঠিন। ঠিক। আমার এখানে মিউট স্যার, মানে ওটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়েছিল, ওটা
তো যাক সাথী, তোমাদের কি অবস্থা? তোমাদের করোনা সিচুয়েশন কেমন? আমাদের এখানে খুব খারাপ অবস্থা স্যার, কারণ আমাদের এখানে এখন সাসকাচুয়ান কানাডাতে সেকেন্ড হাইয়েস্ট ক্যাপিটাল, যেখানে মানে 1000 পিপলের মধ্যে যতটুকু আইসিইউ বেড দরকার আমরা একেবারে ক্রাইসিস পয়েন্টে চলে যাচ্ছি। তো এখন এখানে ডিবেট হচ্ছে কাকে আসলে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে দেওয়া হবে, ডক্টররা কিভাবে ডিসাইড করবে কে মারা যাবে। এটা আসলে খুবই প্যাথেটিক একটা সিচুয়েশন। তুমি মর্মান্তিক এগুলো আর কি, যে কে মারা যাবে সেটা চিন্তা ভাবনা করে তারপরে দেওয়া উপায় নাই তো। কারণ এখানে যেমন বেশ কয়েকজন ডাক্তার বেশ কিছু ডাক্তার অলরেডি কুইট করতে আইসিইউ থেকে। আইসিইউ এর যে ইকুইপমেন্ট গুলো সেগুলো তার দিনে দিনে তৈরি করা যাচ্ছে না। এক দেশে হয়ে তার এক দেশ তৈরি করে ওই দেশকে দিবে, তারও কোনো ব্যবস্থা নেই। যে দেশে এগুলো তৈরি করে তাদেরই অনেক বেশি দরকার পড়ে যাচ্ছে, যার ফলে বেড গুলো পাওয়াও যে খুব সহজ তা হবে না। এবং বাংলাদেশে তো ভ্যাকসিন শর্টেজ, যার জন্যে 2 মাসের জায়গায় এখন 3 মাস করেছে বাড়িয়ে, এবং যাতে করে যারা একেবারেই পায়নি তাদেরকে একটা ডোজ দেওয়া সম্ভব কিনা। কিন্তু ভাই আমি তো বলতেছি যে শর্টেজ আছে, নো ডাউট, কিন্তু যা আছে তাই তো আমরা নিচ্ছি না। হ্যাঁ, সেটা লোক নিয়েছে আমরা, বলেন তো। অনেকেই নিচ্ছে না। যদি বলতাম যে হ্যাঁ আমার ভ্যাকসিন ফুরিয়ে গেছে, আমাদের 1,02,00,000 ভ্যাকসিন আসছে, সেটাই তো ফুরায়নি, 2-3 মাস হয়ে যাচ্ছে, 2 মাসের উপরে হয়ে যাচ্ছে। আমরা কি আমরা বলবো শর্টেজ তো আছেই, নো ডাউট, পেয়েও যাবে। কারণ ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক এখন বাংলাদেশ সরকারের, আর তারা পেয়ে যাবে। এরা ওই ইন্ডিয়ার যে কোম্পানি তৈরি করে তারা বলছে যে আমাদের ভ্যাকসিন মজুদ আছে, যদি সরকার যদি অনুমতি দেয় তাহলে আমরা বাংলাদেশ সহ যে কোনো দেশে দিতে পারবো। তারপরে বাংলাদেশ আবার রাশিয়ার সাথেও যোগাযোগ করেছে, চীনের সাথেও যোগাযোগ করেছে। সবাইকে যদি ভ্যাকসিন দেওয়া হয়ে যায় তাহলে কি মানে স্বাভাবিক হয়ে যাবে সব? তাও তো হবে না, স্বাভাবিক সম্ভাবনা নেই। আমার মনে হচ্ছে যে কোনোদিনও পৃথিবীতে এটা স্বাভাবিক হবে না। তার কারণ এটা এমন একটা অর্গানিজম, যে ভাইরাস, এটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কখন কোন জায়গায় কার শরীরে কোথায় যে সে লুকিয়ে থাকবে, আবার যে সে উঠে আসবে না, এ বলা খুব কঠিন। স্যার এইটার একটা বড় উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হতে পারে না, আর টাইফয়েড ভাইরাস, যেটা যে টাইফয়েড আগে হয়তো মানুষ মরে যেত, আর এখন টাইফয়েড হইলে হচ্ছে 7 দিন বা 14 দিন হচ্ছে খুব ভোগায় আর কি। আমার মনে হয় টাইফয়েড যেমন আছে, টাইফয়েডের টিকা তো আমাদের সবাইকে দিতে হয়, টাইফয়েডের টিকা যেমন দিতে হয়েছে এটাও হয়তো দিতে হবে। যেমন এই ফ্লু ভ্যাকসিন তো এখন একেবারে মোটামুটি প্রত্যেক বছরই নিতে হবে, এবং হবে কি যে বুস্টার নিতে হবে। বুস্টার হয়তো দেখা যাবে এভরি 6 মান্থস হয়তো বুস্টার লাগবে। এখন ওই মাস ইমিউনাইজেশনটা আসলে স্যার কয়টা কান্ট্রির পক্ষে দেওয়াটা এবল হবে? এখানে যেমন আমরা প্রত্যেক বছর বাই ডিফল্ট ফ্লু শট নিচ্ছি সাথে, এখন ওই লেভেলের মাস ইমিউনাইজেশন আসলে কতগুলো কান্ট্রি ম্যানেজ করতে পারবে এবং মানুষ দিবে কিনা? এখন আমাদের দেশে যে মিথা স্যার বললো, মানুষ এখনো ভ্যাকসিন দিতে চায় না, এতগুলো মানুষ মারা যাচ্ছে। না, নিচ্ছে না তো, নিচ্ছে না, মানুষ ভ্যাকসিন নিচ্ছে না। তারা বলছে কথা বাদই দিলাম, আমাদের শহরের মানুষগুলোও নিচ্ছে না। অনেক শিক্ষিত মানুষও তাদের গোয়ার্তামে কিছু হবে না, আল্লাহ আছে, মাফ করে দিবে, হয়ে যাবে, এরকম অনেকে ভাবছে দেখা যাক কি সাইড এফেক্ট হয় না হয়। জনসন ওটা তো আমেরিকায় ব্যান করেছে ওই ভ্যাকসিনটা, তারা বলছে যে ব্লাড ক্লট হচ্ছে। পেশেন্ট যারা নিচ্ছে তাদের ব্লাড ক্লট হচ্ছে, এই জন্য গত পরশুদিন আমেরিকায় ওটা ব্যান করেছে ওই ভ্যাকসিনটা। না, আমার কথা আপনার কত পার্সেন্ট লোকের ব্লাড ক্লট হচ্ছে? হ্যাঁ, সেটা পয়েন্টের নিচে 0.5, 0.12 বা এই ধরনের। প্রতি মিলিয়নে স্যার 1 থেকে 5 জন। এখন কিন্তু ইউএসএ করতে পারে,
ইউএস এর আসলে এত বেশি ফাইজার আর মডার্নার ভ্যাকসিন আছে, দে ডোন্ট কেয়ার। যে ওদের দরকার নেই। কানাডা ওদের দরকার নেই, তাদের নিজেদের ভ্যাকসিন আছে, যার ফলে তারা এই সমস্ত ভ্যাকসিন গুলো, এটা রাজনীতিও একটা। এই করোনাতে কিন্তু পৃথিবী রাজনীতিও করছে, শুধু যে মানে এটা সরলভাবে করছে তাও না, অনেক রাজনীতি চলছে এর মধ্যে। আমাদের এই ইন্ডিয়া থেকে ভ্যাকসিন পাওয়া না পাওয়া নিয়ে যে কত মানে আসা যাওয়া হলো, তারপরে তো আমরা কিছু ভ্যাকসিন পেলাম, আমরা বোরারা কিছু পেয়ে গেছি, আমি তো ডাবল ডোজ নিয়ে ফেলছি আর কি। সরকারি চাকরিজীবীদেরও মনে হয় দিয়ে দিচ্ছে সবার, মানে ওদের মোটামুটি বাধ্য করেই নিতে হয়েছে, সবাইকে বাধ্য করছে যে এইতে নিতে হবে। স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাউদাজামান ঋষা, আপনার একটু পরিচয় দেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, নিশাকে আমিও দেখতে পাচ্ছি না। আমরা একে দেখতে পাচ্ছি, মশিউরকে, মশিউর রহমানকে দেখতে পাচ্ছি, নিশাকে দেখতে পাচ্ছি না এখনো। আমি মশিউর রহমানকেও দেখতে পাচ্ছি না, আমি শুধু সাথীকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না, একদম ডান দিকে আমি দেখতে পাচ্ছি কিন্তু। বাট ওনার ভিডিও কিন্তু অফ করা। হ্যাঁ, ভিডিও অফ করা, কিন্তু এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ঋষা আসছে। আচ্ছা, ঋষা আসছে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা বা দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখন দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। ধন্যবাদ স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। ঋষা, আমরা হলো ঠিক 11টার দিকে স্ট্রিমিং শুরু করে দেব। ঠিক আছে, আমি জাস্ট কিছু টেকনিক্যাল কাজ করে নিচ্ছি। রহমানকে দেখতে পাচ্ছি, কিন্তু কথা শুনতে পাচ্ছি না। না, মিউট করা আছে মনে হচ্ছে, মিউট করা আছে। আনমিউট করতে হবে আর কি, আনমিউট করলে হয়তো কথা শোনা যাবে, ছবিও দেখা যাবে। এখন স্যার বাংলাদেশের লকডাউনের কি অবস্থা? খুব ভয়াবহ লকডাউন হচ্ছে এবার। লকডাউন তো খারাপ ভাবে হচ্ছে না আমার দৃষ্টিতে, লকডাউন হচ্ছে এই বড় রাস্তার মানুষগুলোর জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু আজকে সকালে যে খবরটা আমি দেখলাম, সেখানে দেখলাম একজন বলতেছে মিনিটে পার হচ্ছে মিনিমাম 50টা গাড়ি। এত বড় লোকের জন্য লকডাউন নাই, বড় লোক তার গাড়ি আছে, তার গাড়ি নিয়ে তাদের জন্য একটু কষ্ট হয়ে গেল, কারণ এদের লকডাউন দিয়েও লাভ নেই। কষ্ট হয়েছে সবচেয়ে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের। আবার যারা অলিগলিতে বসবাস করছে তাদের কিন্তু হাট বাজার ঠিকই চলছে। আর ঢাকা শহরের বাইরের যে খবরগুলো দেখাচ্ছে, আজকে নরসিংদীর একটা দেখাইলো, সেখানে আমি দেখলাম যে আমার মনে হয় less than 5% মানুষের নাকে মাস্ক আছে, মুখে নেই, অথবা নাকে নেই মুখে আছে, আর নাকে আছে, নাকের সাথে ঝুলিয়ে আছে, অথবা মুখে আছে নাকে নেই, 5%। আর বাকি 95% আমি মাস্কই দেখলাম। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে ভাই, শুধু যদি প্রত্যেকটা মানুষ মাস্ক করতো, মাস্ক তো খুব দামি জিনিস না, 1.5 টাকা 2 টাকা 3 টাকা এখন মাস্ক পাওয়া যাচ্ছে, শুধু একটা করে মাস্ক যদি পড়তো তারা বাইরে, তাহলে আমার মনে হয় যে এই সংক্রমণটা কমে আসতো, দূর হতো না, পুরাপুরি দূর হতো না, কিন্তু অনেক কমে আসতো। এবং সরকারের পক্ষে সম্ভব হতো, যার আইসিইউ দরকার, ভেন্টিলেশন দরকার, তারপর এবং যেটা শোনা যাচ্ছে যে এই ভাইরাসটা ইট ক্যান ট্রাভেল ইন এয়ার। আগে বলতো যে 6 ফিটের বেশি এটা যেতে পারে না, মাটিতে পড়ে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এটা ইট ক্যান ট্রাভেল ইন দ্য এয়ার ওভার এ লং ডিস্টেন্স।
আচ্ছা, সিস্টেম হ্যাং করে গেল কেন? না স্যার, কিছু হয়নি, মৃধা স্যারের মনে হয় নেটওয়ার্কের। আচ্ছা আচ্ছা। তো রিশা, আমরা কি আস্তে আস্তে শুরু করবে? জি স্যার, আমরা ঠিক 11টায় শুরু করে দেব। এখন 52 বাজে, আমরা 8 মিনিট পরে শুরু করে দেব একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসছি ওয়াশরুম থেকে। হ্যালো রিশা। জি ভাইয়া। হ্যাঁ, মৃধা স্যারের মনে কানেকশন মাঝে মাঝে চলে যেতে পারে। আচ্ছা, আমরা কি করব, যে যখন চলে যাবে তখন আমরা ম্যাম আছে এখানে, তারপরে হচ্ছে শাহাবুদ্দিন স্যার আছেন, তাদের কাছে একটু মানে চলে যাবো আর কি, যাতে প্রোগ্রামটা একটু ফ্লোটা থাকে। স্যারের সঙ্গে তো আমার পরিচয় আছে, ম্যামের সঙ্গে যদি আমাকে একটু পরিচয় করিয়ে দিতেন ভাই। রিশা, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাউদা জামান রিশা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর 3য় বর্ষে, আর লার্ন টাইমের সঙ্গে হোস্ট হিসেবে কাজ করছি ম্যাম। খুবই ভালো লাগলো রিশা পরিচয় হয়ে। আমাকে আসলে ম্যাম ডাকার কোনো প্রয়োজন নাই, আমি আসলে মৃধা স্যার, শাহাবুদ্দিন স্যার দুজনের স্টুডেন্ট। আর আমি আছি কানাডাতে, আমাকে সাথী বলেই রাখতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন। আমি পাশ করেছি বাংলাদেশ থেকে, কতদিন হলো, অনেক বছর, প্রায় 2004 আমি বাংলাদেশ থেকে মাস্টার শেষ করে প্রথম সিঙ্গাপুরে যাই, শাহাবুদ্দিন স্যারের সাথে তখন কাজ করি। আর যখন বাংলাদেশ ছিলাম তখন মৃধা স্যারের সাথে কাজ করছিলাম। এরপর সিঙ্গাপুর হয়ে তারপর কানাডাতে আসলাম, ডক্টরেট শেষ করলাম, করে এখন আমি কানাডাতে এগ্রিকালচার এগ্রিফুড কানাডাতে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। বাট আমার মনে হয় এখানে টিচার হচ্ছেন মৃধা স্যার, শাহাবুদ্দিন স্যার, আমরা সবাই স্যারদের স্টুডেন্ট। সো আমাকে সিম্পলি সাথী বলতে পারো, আমি তুমি করে বলি, যেহেতু আমার মনে হয় তুমি এখন বুঝতে পারছো আমাকে। অবশ্যই, জি অবশ্যই। আর আমাকে সাথী বলতে পারো বা আপু বলতে পারো, ইটস ফাইন। ম্যামটা আমার কাছে মনে হয় আমার জন্য টু মাচ হয়ে যায়, যেহেতু এখানে দুজনই হচ্ছেন আমার টিচার। সো জি আপু, ধন্যবাদ। আচ্ছা, আপনার সঙ্গে যখন আমরা কথা বলবো আপু, আমরা কি কি বিষয়ে, মানে আমি আপনাকে কি কি বিষয়ে প্রশ্ন করতে পারি, যদি আপনার স্বাচ্ছন্দ্যের জায়গায় একটু বলতেন। হ্যাঁ, আমি আসলে আমার রিসার্চ এরিয়াটা হচ্ছে ইকোটক্সিকোলজি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এখন আমি কানাডাতে কাজ করছি এগ্রিকালচারাল সাস্টেনেবিলিটি নিয়ে। সো বাট যেহেতু আজকে ইন্টারভিউটা মৃধা স্যার কেন্দ্রিক, মৃধা স্যারের সাথে আমার কাজ ছিল মাইক্রোজাল ফাঙ্গাই, যেটা ওয়ান অফ দ্য মাইক্রোবস দ্যাট স্যার প্রবলি হাইলাইট
যেটা টক্সিকোলজি পার্সপেক্টিভে একটা বিরাট ভূমিকা আছে বায়োরিমেডিশনের জন্য। সো ওই প্রসঙ্গে কথা বলতে পারি আমরা। আমার মনে হয় ওইটাই ভালো হবে, কারণ যেহেতু ফোকাসটা আছে স্যারের জন্য। কারণ আমার এখন আমাদের একটা ব্রাঞ্চ দাঁড়িয়ে গেছে, যেহেতু আমার নিজস্ব একটা প্রোগ্রাম আছে, বাট আমার কাছে ওটা আমরা আজকে হাইলাইট না করি, স্যারটা হাইলাইট করি। আপু আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ, আমি হলো লার্ন টাইমের ইভেন্ট কোঅর্ডিনেটর। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি ম্যাথমেটিক্স 4th ইয়ারে। আর নাইস টু মিট ইউ আবিদ। থ্যাংক ইউ। শাহাবুদ্দিন স্যারের সাথে কথা হলো আপনাকে নিয়ে, আগে বলছিলাম স্যারকে যে আপনার সাথে যদি একটা ইভেন্ট করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আপনি আমাদের যদি আমি তো নিজেকে এখনো এত বড় কিছু মনে করি না, আমি তো এখন খুবই আপনি যে কাজগুলো করতেছেন এগুলাই যদি আমরা তরুণ সমাজের কাছে তুলে ধরতে পারতাম, মানে এটাও তো অনেক আমাদের জন্য। শিওর, তুমি যদি ইন্টারেস্টেড হও আমি অবশ্যই কথা বলতে পারি। বাট যেটা বলছিলাম, আমি এখনো মনে করি আমি এখনো টু ইয়াং সায়েন্টিস্ট। আমি মাত্র একটা প্রোগ্রাম ডেভেলপ করছি কানাডাতে। আমি সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করছি only 4 years, but I'm happy to talk anytime. Sure. জি ইনশাআল্লাহ। আজকে মনে হয় নিতা স্যারের একটু ইন্টারনেটের সমস্যা, যদি কোনো জায়গায় স্যার আবার আসে, যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আপনার কাছে মনে হয় হিসাব ফিরে যাবে বারবার, আপনার কাছে শাহাবুদ্দিন স্যারের কাছে ফিরে যাবে। অ্যাবসলিউটলি, শাহাবুদ্দিন স্যার তো আমার আরেকজন গুরু। এখন আসলে দুই গুরুর মাঝখানে আমি কি কথা বলবো? ওনারা দুজন আমার কাছে আমার লাইফের দুজন মেন্টর, যাদেরকে ছাড়া আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। এই যে স্যার চলে আসছেন, তো ওনারা যখন থাকবে তখন আসলে আমার আর কিছু বলার থাকবে না আর কি, কারণ আমি তো স্যারদের হাত ধরেই বড় হয়েছি। সাথী, তোমার মেধা ছিল, তোমার মরণ ছিল, তোমার আগ্রহ ছিল, তার জন্য তুমি বড় হয়েছো। আমরা শুধু তোমাকে একটু হেল্প করেছি, রাস্তায় তুলে রেখেছি, মানে রাস্তা থেকে ফেলে যেতে যাই নাই, সরে যেতে যেই নাই, রেল লাইনে তুলে রেখেছি, তুমি চালিয়ে। রাস্তাটা তো দেখাই দিতে হবে, আমাকে তো রাস্তাটা আপনারা দেখাই দিচ্ছেন। কিন্তু আমি বলবো তোমার যে আগ্রহ, তোমার যে মেধা, ইনশাল্লাহ তোমাকে যে মেধা দিয়েছে আল্লাহ পাক, তোমার যে আগ্রহ, তোমার যে পরিশ্রম, দ্যাট হেল্প ইউ ফর ডেভেলপিং ইউর ওন লাইফ। আমাদের 11টা বাজে গেছে স্যার, আমরা কি লাইভে যাওয়ার প্রিপারেশন নিতে পারি? অসুবিধা নেই, আমি রেডি, খালি ইন্টারনেট ডিস্টার্ব না করলেই হয়। স্যার ইন্টারনেট যদি ডিস্টার্ব করে আপনি জয়েন করার চেষ্টা করবেন। আর আমাদের সাথে শাহাবুদ্দিন স্যার, তারপরে আপু আছেন, তারা বিষয়টাকে হয়তো মেকআপ করার চেষ্টা করবেন। ঠিক আছে, শিরিষাও মেকআপ করার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ শুরু করে দিই আমরা, তারপরে যদি আল্লাহ না করুক, যদি কোনো কারণে ইন্টারনেটের কোনো অসুবিধা হয় তাহলে আমরা আবার ফিরে যাব। রেশা, তুমি শুরু করতে পারো। জি স্যার, লাইভটা রান হলেই আমি শুরু করব। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ রিশা, ডান। আমরা লাইভে। হ্যাঁ, আমরা কফি নিয়ে বসলাম এক কাপ, না হলে আর হবে না, কারণ 1টা বাজে, সো ইট উইল গো অ্যাট। আপনাদের জন্য একটু অসুবিধা, অনেক রাত আপনাদের জন্য। হ্যাঁ, আমাদের 1টা বাজে রাত্রি। আমাদের শুরু করছি 3, 2, 1। লার্ন টাইম লাইভের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানের 31তম পর্বে সকলকে স্বাগত জানাই। লার্ন টাইম পরিবারের পক্ষ থেকে আছি আমি সাউদা জামান রিশা। আপনি কি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কেউ একজন থেকে সাফল্যের শিখর ছোঁয়ার গল্প শুনতে চান? তাহলে চোখ রাখুন লার্ন টাইমের ফেসবুক পেজে। আমরা আসলে সকলেই ভাবি আমার জন্মটা হয়তো খুব গ্রামে হয়েছে, কিন্তু এমন একটি অঞ্চলে হয়েছে যেখান থেকে আসলে আমি হয়তো সভ্যতা থেকে বা অনেক সুযোগ সুবিধা থেকে অনেক বেশি পিছিয়ে আছি। তাই হয়তো আমার জীবনের সাফল্য অর্জনটা প্রায় অসম্ভব, কিন্তু অসম্ভব সাফল্যের খাতায় হিসেবে কোনো অঙ্ক হতে পারে না। সেই গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের এই গল্প শোনাতে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর আমিনুদ্দিন মৃধা স্যার, যিনি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি এবং ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিআইসি সম্পন্ন করেন। যিনি কর্মজীবনে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যাপক হিসেবে কাজ করেছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্রোডাকশন নিয়ে কাজ করেছেন অধ্যাপক হিসেবে কিং সাউথ ইউনিভার্সিটিতে এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচারের সাথে। দর্শক মন্ডলী, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদেরকে সফলতার গল্প শোনাতে আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই জ্ঞানী মানুষটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আমি ভালো আছি। আমার মনে হয় আমি তুমি বলি সবারই, তার কারণ ছাত্র তো তোমরা, তুমি আর আপনি অবশ্যই যাবেন তো তুমি বলি, সেটা ভালো হবে। জি স্যার, অবশ্যই। আই এম ডুইং ফাইন। স্যার, আমরা তো জানি আপনি আপনার কর্মজীবনের জন্য অনেক দেশে ঘুরে বেরিয়েছেন, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন। এখন আপনি কোথায় বসবাস করছেন? আমি বর্তমানে ঢাকার উত্তরাতে 7 নম্বর সেক্টরে আছি। এখন কেউ যদি বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞাসা করে যে মৃধা ভাই, মৃধা সাহেব আপনি কোথায় আছেন, তখন আমি বলি আমার বউয়ের বাসায়। কারণ এই বাড়িটা আমার স্ত্রীর নামে কিনা। ঠাট্টা করে তাকে বলি যে আমি আমার বউয়ের বাসায় থাকি, কিন্তু পেইং গেস্ট, আমার হাত বাটা আমি করি আর কি। তো যাই হোক, মানে আমি এখন উত্তরাতে বসবাস করছি। জি স্যার। স্যার, আপনি তো এখন আছেন উত্তরা, মানে একদম বাংলাদেশের রাজধানীর একদম যদি কেন্দ্রবিন্দুর জায়গাটি বলি আপনি সেখানে আছেন। এর আগেও আপনি কর্মজীবনের জন্য বিশ্বের অনেক শহরে ঘুরে বেরিয়েছেন, কিন্তু স্যার জানতে চাচ্ছিলাম আপনার শৈশবটা কোথায় কেটেছে? আমি শৈশবটা একটু ইলাবোরেটলি বলবো, কারণ আজকের যে বিষয়বস্তু তোমরা নির্ধারণ করেছো যে কিভাবে একজন মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তার জীবনে সাফল্য অর্জন করেছে, এই দিকটা আমি একটু ইলাবোরেট করে বলবো তোমাদেরকে। আমি ঠিক আর 10 জন ছেলে মেয়ের মতোই বড় হয়েছি, এবং আমার জন্ম হয়েছে গোপালপুরের চর। চর বলতে তোমরা যদি বুঝে থাকো, যারা চর সম্বন্ধে অভিজ্ঞতা আছে, সেখানে বালির উপরে আস্তে 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 মাটি জমে তারপরে মানুষ বাড়ি ঘর করে বসতি স্থাপন করে। ওরকম একটা জায়গায় আমার জন্ম, যেখানে শিক্ষার তেমন আলো ছিল না। শুধু আমার বাবা খুবই মেধাবী এবং একজন জ্ঞানী মানুষ ছিলেন। ওনার চিন্তা ছিল যে যদি আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি বড় করতে হয়, তাহলে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। তখন উনি একটা স্কুল সেখানে দিয়েছিলেন, সেই স্কুলেই আমার হাতে খড়ি। এখন আমার মাও ছিলেন অত্যন্ত মহিষী মহিলা, অত্যন্ত দরদি, এবং তার মনটা ছিল বড় উদার। আমি মাঝে মাঝে একটু ছোট ছোট গল্প বলবো, তোমাদের জন্য নয়, শুধু আমাদের যারা ছোট বন্ধু তাদের জন্য আমি এই কথাগুলো বলবো। আমার মনে আছে আমার মা যদি ভালো কিছু রান্না করতেন, তাহলে 2 জন ব্যক্তিকে আমার দ্বারা খাবার পাঠাতেন। একজন ছিলেন আমার বাবার চাচা, খুবই একজন মানে ইসলামিক স্কলার ছিলেন,
ওনার জন্য এক বাটি তরকারি আমাকে দিয়ে আসতে হতো। আর একটা জায়গা আমাকে খুব কাজ করে, এখনো মনে পড়ে, এবং ওখান থেকে আমার বড় হয়ে ওঠার যে আগ্রহ সেটা ওখান থেকে সৃষ্টি হয়েছে মনে হয়। একজন দাদি, গ্রাম্য দাদি, তার থাকার জায়গা ছিল হচ্ছে ঢেকি ঘরের পাশে। তোমরা ঢেকি ঘর দেখো নাই, এখন নাইও সেটা আর কি। গ্রামের রান্নাঘরের মধ্যে ঢেকি ঘর আর রান্নাঘর, আর তার পাশেই থাকতো লাকড়ি রাখার জন্য, খড়ি রাখার জন্য একটা জায়গা। সেই যেখানে খড়ি রাখা হতো তার পাশেই একটু জায়গা করে তার শোবার জায়গা ছিল, কারণ তার ছেলে ছিল অত্যন্ত গরিব। আমি যখনই তাকে ওই খাবারটা দিতে যেতাম তখন উনি কান্না দিতেন এবং আমাকে হাতে পায়ে ধরে মুখে চুমা দিয়ে খুব আদর করতেন, বলতেন ভাই তুমি একজন অনেক বড় হবা, আল্লাহ তোমাকে বড় করবে। এই জিনিসটা আমার খুব নাড়া দেয়। তো এই কারণেই আমি এখন আমি একটা সংস্থার সাথে জড়িত, সেটা আমার নিজেরই সংস্থা, সেটা হচ্ছে মেধা ফাউন্ডেশন। আমাদের মেধা পরিবারের লোকজন দিয়ে আমরা এই ফাউন্ডেশনটা করেছি আমি সবার সহযোগিতায়। সেখান থেকে আমরা এই গরিব দুঃখীদের জন্য কিছু করার চেষ্টা করছি। আচ্ছা, আমি ফিরে যাচ্ছি আবার আমার শৈশবের কথায়। সেখান থেকে যেখানে আমি বড় হয়েছি এবং ওইখানে আমাদের এই যে শিক্ষা জীবন শুরু হয়েছিল বললাম আমার বাবার স্কুল থেকে। সেখানে আমাদের কিন্তু চর হলেও যে মানে বড় এলাকার ছিল, যার ফলে সেখানে খেতে তরমুজ পেকে থাকতো, বাঙি খেতে পেকে থাকতো, কৃষকের আখ খেতে থাকতো, কেউ কারোটা নেওয়ার কোনো আগ্রহ ছিল না। এখন তো যদি কোনো জিনিস রাখো, তরমুজ যদি পাহারা না দাও তাহলে রাতের অন্ধকারে সবগুলো নিয়ে যাবে মানুষে। তখন এরকম কিছু ছিল না। ছোটবেলায় আমার মনে আছে আমরা মাঠে যে আমাদের ভাইদের সাথে পাকা তরমুজ নিয়ে ওই মাঠের মধ্যে ফাটিয়ে সেটাকে আমরা বসে খেতাম। এবং এই ইয়াতে মাছ ধরার জন্য যমুনা নদীর পাড়েই আমাদের বাড়ি ছিল, আমাদের গোসল করা ছিল, যমুনা নদীতেই গোসল করতাম। সেখানে অনেক সময় ঝাঁকে ঝাঁকে মাছ আসতো, আমাদের বড়রা টের পেলে আমরা কি করতাম, তখন মায়ের শাড়িতে নিয়ে যে ওই পানিতে হোঁচ দিতাম, মানে আঁচল দিয়ে ধরতাম, ধরে এনে মাছ ধরতাম। তো মাঝে মাঝে বকা খেতাম, কারণ ওই বাজারে মাছের কাঁটা শাড়ির ইয়াতে লেগে গেলে শাড়িটা নষ্ট হয়ে যেত। আমরা ওই বালি ছিটিয়ে দিয়ে ওই মাছগুলা শাড়ির থেকে ছাড়িয়ে নিতাম আর কি। এইরকম আমাদের একটা জীবন ছিল। সেখান থেকে আস্তে 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 বড় হতে লাগলাম। তো প্রথম স্কুলের জীবনের একটা কথা বলি। আমি যখন প্রথম দিন স্কুলে গেছি, সেদিন স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে মন খারাপ লাগতেছিল মায়ের জন্য। ভাইকে বললাম ভাই আমি বাড়ি চলে যাই। বাড়ির কাছেই ছিল, বলতে ঠিক আছে যাও। আমি যখন যাচ্ছি বাড়িতে, যাওয়ার পথে হঠাৎ করে একটা গাভী সে নতুন বাচ্চা দিয়েছে, আমি ওর কাছ দিয়ে যাচ্ছি, সে ভাবিয়েছে যে আমি বোধহয় তার বাচ্চাটাকে ধরতে যাচ্ছি। সে এসে আমাকে একটা প্রচন্ড ঢুস দিল, আমি উল্টায় পড়ে গেলাম মাটিতে, আমার নাক ফেটে গেল। তো ওর পর থেকে আমার স্কুলে যাওয়ার সম্বন্ধে একটু ভয় ঢুকে গেল, স্কুলে গেলেই যদি গরু ঢুস দেয় আবার, সেই হিসাবে আর স্কুলে যাওয়া তখন হলো না। সরি। এরপরে আমাদের বাড়ি চর থেকে বদলায় ভর এলাকায় বাড়ি করা হলো, এসে সেখানে আমি একটা প্রাইমারি স্কুলে ভর্তি হলাম পড়াশোনা করার। তো ছোটবেলায় আমাদের কেটেছে খুব সুন্দরভাবে। সেখানে পরিবেশ ভালো ছিল, মানুষের মধ্যে হৃদয়তা ছিল এবং একে অপরের সহযোগিতা করার মনোভাব ছিল, এবং একজন যদি ভালো কিছু করার চেষ্টা করত তাকে সবাই সহযোগিতা করত। তো সেই হিসাবে আমরা আস্তে 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 সেখান থেকে বড় হলাম এবং সেখান থেকে এসে আমি স্কুলে প্রাইমারি স্কুলে পড়লাম। এরপরে আমি পরের প্রশ্নগুলোর উত্তর পরে দেই, তোমার প্রশ্ন করো। জি স্যার, তাহলে বলতে পারি যে একদম আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চল থেকে একদম ঠিক যে যে স্টেপ পার করে একটা মানুষ আসে, আপনি সবগুলোই পার করে এসেছেন। রাইট, এবার রাইট, অ্যাবসলিউটলি রাইট। স্যার, তাহলে আপনার সেই শৈশবের দিনগুলো আর আজকের দিনগুলো, এই মানে দুইটা প্রেক্ষাপটের মাঝামাঝি দাঁড়িয়ে আপনি যদি একটি তুলনামূলক চিত্র তৈরি করেন, তাহলে আপনার বক্তব্য বা আপনার অনুভূতি কেমন হবে স্যার? না, আমাদের ছোটবেলা যেমন ছিল এখন কিন্তু তোমাদের ছোটবেলা বা আমার নাতিপুতি ভাই বোনদের ছোটবেলা সেরকম নেই। কারণ তখনকার জীবনে মানুষ যেরকম অভাব ছিল না, সবারই ঘরে খাবার ছিল, গরিবের সংখ্যা খুব কম ছিল, মাঝে গরিবের সংখ্যা অনেক বেশি হয়ে গেছিল, এখন আবার অনেকটা কমে আসছে সরকারের অনুদানের কারণে। তো আর এখন আমরা তখন কিন্তু চিন্তা করিনি
যে আমাদের ভবিষ্যতে বড় হওয়ার জন্য কি করতে হবে, আমাদের অভিভাবকরা সেটা চিন্তা করছে। আর এখনকার ছেলে মেয়েরা একটু বড় হলেই তারা চিন্তা করে কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে গাড়ি বাড়ি করা যাবে। আমাদের মধ্যে এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমরা ন্যাচারালি বড় হয়েছি এবং আমাদের অভিভাবকদের প্রচেষ্টায় এবং আমাদের চেষ্টায় আমি বিশেষ করে আজ সেই প্রত্যন্ত গ্রামে, যেখানে শিক্ষার আলো মোটেই ছিল না, পরে হয়েছে, অবশ্য আমার জন্মের পরে হয়েছে, তো সেরকম একটা জায়গা থেকে আমি আমিনুদ্দিন মৃধা উঠে এসে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া, কিন্তু এটা একদিকে যেরকম গৌরব, সৌভাগ্য, আল্লাহ পাকের মেহেরবান ছাড়া এটা সম্ভব হতো না। জি স্যার, অবশ্যই। আসলে এই স্টেপগুলো পার হয়ে একটা সাফল্যের জায়গা পর্যন্ত আসতে অনেক শ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। ঠিক স্যার, যেমন আপনার শিক্ষা জীবন আপনি বলেছিলেন শুরু হয়েছিল একদমই গ্রামে, কিন্তু স্যার জানতে চাচ্ছিলাম সেই যে আপনার শিক্ষা জীবন শুরু হলো, এর পরের ধাপগুলো, আপনার স্কুল জীবন, আপনার কলেজ জীবন এবং আপনার গ্রাজুয়েশন লাইফটা, এই সম্পর্কে একটু যদি বলতেন স্যার। গুড ক্রোনোলজি। একজন মানুষের বেড়ে ওঠার জন্য তো এটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি ইম্পর্টেন্ট। জি স্যার। আমি স্কুল থেকে বলেছি আগে যে ওখান থেকে এসে খানপুরা প্রাইমারি স্কুলে ভর্তি হলাম। সেখানে মেধা স্বাক্ষর রাখার সুযোগ হয়েছিল, কারণ প্রথম বছর থেকে স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আমাকে প্রথমই হতে হতো, কারণ আমার ভাইয়েরা যারা, তারা খুব প্রেসারে রাখতেন আমাদের যে ওখানে ফার্স্ট হতে হবে, কিন্তু এই যে কথাগুলো তারা আমাদের কানে শোনাইতেন সবসময়, এবং পড়াশোনার একটা ভালো পরিবেশ আমাদের বাড়িতে ছিল। আমাদের ঘরটাতে কাছারি ঘর বলে, যেটাকে বাইরের ঘর বলে আর কি, সেখানে টেবিল চেয়ার একবারে মজবুত মতো ছিল, যাতে নাকি সেখানে সবাই, আমরা ভাই বোন সবাই পড়াশোনা করতাম। এখন স্কুলে যখন পড়াশোনা করি, তখনকার স্কুলের একটা স্যারের একটা উক্তি আমার মনে থাকে খুব, সেটা বলি আর কি। আমাদের পণ্ডিত স্যার একদিন বলছিলেন, তখন আমরা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং বৃত্তি পরীক্ষার জন্য আবার একটা পরীক্ষা হয় স্কুলে, সেখান থেকে সিলেকশন দিতে হয় যে কারা কারা ক্লাস 5 এ বৃত্তি পরীক্ষা দেবে। তখন এই বৃত্তি পরীক্ষার বিদায় অনুষ্ঠান আমাকে বলতেছিলেন যে দেখো, কেউ যদি ইচ্ছা না করে বড় হওয়া, সে বড় হতে পারবে না। কিরকম ভাবে? আমাদের স্কুলটা ছিল যমুনা নদীর তীরে। তখন উনি বললেন যে মনে করো তুমি যমুনা নদী পার হবা, যদি তুমি পার হওয়ার ইচ্ছা তোমার থাকে, তাহলে তোমার নৌকা ছাড়ার পরে ডুবে যেতে পারে, মধ্যে ডুবে যেতে পারে, তীরে যেও ডুবে যেতে পারে, আবার তুমি নদী পার হয়ে চলে যেতে পারো। আর যদি তোমার কোনো ইচ্ছাই না থাকে, তাহলে তোমার নদীতে নৌকা ডোবার কোনো ভয় নেই। আমি কি বোঝাতে পারছি যে স্যার আমাকে কি বোঝাতে চেয়েছিলেন? তার মানে তোমাকে বড় হতে হলে, তোমাকে অগ্রসর হতে হলে, এগিয়ে যেতে হলে, তোমাকে নিজের থেকেই চেষ্টা করতে হবে, নিজেকেই কাজ করতে হবে। এই যে উক্তিটা আমার অনেক দিন মনে থাকে। ওই স্যার আমাদের ওটাও বলছিলেন সেই দিন, দেখো তুমি যখন অনেক বড় হবা, তখন তো ডিসি ছিল সবচেয়ে বড় ব্যক্তি আর কি, ডিভিশনাল কমিশন ডিসি। তো তুমি যখন ডিসি হবা, তখন আমি যখন যাব তোমার অফিসের সামনে, তখন আটদালি মাথায় অনেক, মানে ওই সাদা পোশাক পরা আটদালি বসে থাকবে। আমি তো একটা চিটচিটে পাঞ্জাবি আর ধুতি পরে যাব, আমাকে কিন্তু প্রথমে ঢুকতে দিতে চাইবে না। তো ভাববে যে এবার কোন বেটা আমাদের এত বড় স্যারের সাথে দেখা করতে আসছে। তো তখন আমি তাকে বলবো, দেখো বাবা, ওই তোমাদের মধ্যে যে ওই ওই ভদ্রলোকটা বসে আছে, ছেলেটা, তখন তো বড় মানুষ আছে, তার কাছে ছেলেই আমি, ওই যে ছেলেটা বসে আছে না, ও আমার ছাত্র। তখন অনেক দয়া করে হয়তো ওই আর্দালি আমাকে ঢুকতে দেবে। আমি যখন ঢুকবো তোমার অফিসে, বিরাট অফিস, তোমার চারদিকে তোমার অফিসের লোকজন নিয়ে বসে আছো, আমাকে দেখে তুমি চেয়ার থেকে লাফ দিয়ে উঠে এসে আমাকে প্রণাম করবা। আর তোমার আশেপাশে তোমার স্যাররা ভাববে, ওরে বাবা, এ আবার কত বড় স্যার, আমাদের বড় স্যার তার পায়ে হাত দিয়ে সালাম করতেছে, তাহলে এজন্য কত বড় স্যার। এই যে জিনিসটা হবে, তখন আমার বুকটা খুলে অনেক বড় হয়ে যাবে। আর একটা কথা উনি বলছিলেন যে তুমি যখন অনেক বড় হবা, চাকরি করবা, অনেক টাকা রোজগার করবা, ঈদের সময় তোমার বাপ মায়ের জন্য পাঞ্জাবি পাজামা এগুলো পোশাক নিয়ে আসবে, ভালো ভালো খাবার নিয়ে আসবে,
আমার জন্য কিন্তু একটা পাঞ্জাবি পায়জামা তুমি আনবে না, কারণ তখন আমার কথা ভুলেই যাবে। তবে আমি মনে করি যে তুমি আমার কথা মনে রাখবা, কারণ তোমার থেকে মনে হচ্ছে যে তুমি আমার কথা মনে রাখবা। এই ধরনের পরিবেশে আমরা স্কুল থেকে বড় হলাম, প্রাইমারি স্কুল থেকে পাশ করলাম। এরপরে আমার হাই স্কুলে যাওয়ার পালা। হাই স্কুলে যা ভর্তি হলাম ক্লাস 6-এ, সেখানে আমার মেজো ভাইও পড়তেন উপর ক্লাসে। আমাদের যাতায়াত একসাথে হতো, বিভিন্ন সময় যাতায়াত হতো। 6-এ পড়ার সময় থেকেই আমার বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা যে আরো প্রবল হতে লাগলো। আমি আবারও ছোটদের উদ্দেশ্যে বলি, ছোটবেলায় আমার মনে হতো আমি পোস্ট মাস্টার হব, কারণ আমার মামাকে দেখতাম পোস্ট মাস্টার। উনি একটা শার্ট কাঁধে ঝুলিয়ে উনি ওনার অফিসে যেতেন। ভাঙাচোরা বাজারের মধ্যে একটা অফিস, কোনো মতে সেখানে বসতেন। আমার মনে হতো যে এই মামাটা অত্যন্ত সৎ মানুষ, তার ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই, অতএব আমাকে পোস্ট মাস্টার হতে হবে। ভিতরের জিনিসটা মনে করো তোমরা আর কি। তারপরে যখন ক্লাস 6-এ ভর্তি হলাম, তখন ওই স্কুলে দেখলাম বিজ্ঞান শাখা নেই, শুধু আর্টস শাখা আছে। সেখানে পড়াশোনা করতে করতে মনে হলো যে আমার তো বিজ্ঞানে পড়াশোনা করতে হবে, কারণ আমাকে স্কুলের বিএসসি টিচার হতে হবে, কারণ বিএসসি টিচার ছিলেন স্কুলের সবচেয়ে পাওয়ারফুল টিচার, ওনাকে সবাই সমূহ করে চলতেন। তা ঠিক আছে, স্বপ্নভাবে চলতে লাগলো। এখন ওখানে বিএসসি পড়ার সুযোগ থাকবে না। তখন ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে আমি চলে গেলাম রাজবাড়ী ফরিদপুরে রাজবাড়ী গলন্দ মডেল হাই স্কুলে ভর্তি হলাম। সেখানে যে গ্রাম থেকে গিয়েছি, শহরের ছেলে মেয়েদের সাথে খুব বেশি মেলামেশা হয় না, তারা তেমন জিজ্ঞাসাও করে না। তবে একটা ঘটনা তাদেরকে বাধ্য করলো আমাকে জিজ্ঞাসা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য। ঘটনাটা হলো যে আমি হাতিয়ালি পরীক্ষায় কেমিস্ট্রিতে হাইয়েস্ট মার্ক পেলাম। সেদিন আবার আমি ছিলাম না ক্লাসে, কারণ আমি কেবল গেছি স্কুলে। আবারও সেই মায়ের কথা বলতে, মায়ের জন্য খুব প্রাণ কাঁপছিল। আমি মেজো ভাই তখন রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন, ওটা না বলেই আমি বাড়িতে চলে আসছি। পরের দিন যখন গেছি তখন আমি শুনলাম যে আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি। পরের দিন ক্লাসে স্যার আসলেন, আসে আমাকে খুঁজে বের করে আমার টেবিলের কাছে নিয়ে খুব আদর করে বললেন যে এই যে সেই ছেলেটা যে গ্রাম থেকে উঠে আসছে, উনি আমার পেডিগ্রি জানতেন, কারণ আমার আত্মীয় হতেন দূর সম্পর্কে। তো এই যে ছেলেটা অত্যন্ত দুর্গম এলাকা গ্রাম থেকে উঠে আসছে, সে তোমাদের এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে সে হাইয়েস্ট মার্ক পেয়েছে কেমিস্ট্রিতে। তখন থেকে আমার শহরের ছেলেদের সাথে সখ্যতা বাড়লো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাকে অর্জন করতে হয়েছে। তারপরে আমি ওখানে পড়াশোনা করলাম। তারপরে আমার ভালো ভালো বন্ধু তখন জমে গেল, কারণ শহরের বন্ধুরা আমাকে রেসপেক্ট করা শুরু করলো। ওই যে তোমাদের যে টাইটেলটা গ্রাম থেকে উঠে আসা, ওই জন্যই এই কথাগুলো বলছি আর কি, যে গ্রাম থেকে শুধু উঠে আসলেই যে সে মানে নিচের দিকে নেমে যাবে, সে বড় হতে পারবে না, তার বড় করার আকাঙ্ক্ষা নেই, তা কিন্তু না। গ্রামেরও অনেক মেধাবী ছাত্র তৈরি হয় যারা নাকি অনেক বড় হতে পারে। যাই হোক, আমি ক্লাস 9 পাশ করলাম। ক্লাস 9 পাশ করার পরই আমার যিনি কৃষি বিজ্ঞানের টিচার ছিলেন, আবু বকর বিএসসি স্যার, উনি আমাকে বললেন যে আমিন, তুমি কি এই এগ্রিকালচার গ্রুপে পড়বা? আমি বললাম আমি তো সায়েন্স গ্রুপে 1 বছর তো পাস করে দিয়েছি। বললেন না, কোনো অসুবিধা নেই, আমি তোমার 1 বছরের পর আমি তোমাকে পড়িয়ে দেবো, আমার বাসায় এসে পড়বা, তুমি কৃষি বিজ্ঞান গ্রুপে আসো। তো স্যার খুব এত শ্রদ্ধা করতাম স্যারকে, যে স্যারের কথা শুনে আমার আর মানে না করার কোনো সুযোগ পাইনি। আমি তখন কৃষি বিজ্ঞানে ভর্তি হলাম। তখন স্যার আমাকে বললেন যে দেখো, কৃষি বিজ্ঞানে ভর্তি করাচ্ছে তোমাকে এই জন্য যে আমি জানি যে তোমার বাবা অবস্থা সম্পন্ন মানুষ, তোমাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে, এরকম সামর্থ্য তোমার আছে। আমি এতদিন এই শাখা খুঁজেছি, কাউরে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারিনি, তোমাকে আমি পাঠাতে চাই, তুমি যদি রাজি হও। ঠিক আছে স্যার, আমি রাজি হয়ে গেলাম। স্যারের এখানে পড়লাম, ওখান থেকে এসএসসি পাস করলাম। পাস করার পরে আমি বলে রাখি যে আমার কলেজে পড়ার সৌভাগ্য হয়নি, আমি মেট্রিক পাস করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তার অর্থ এই নয় যে আমি অনেক মেধাবী ছিলাম, অনেক কিছু করেছি, তা নয়। কিন্তু তখন কৃষি বিশ্ববিদ্যালয়ে এসএসসি পাস করার পরেই ভর্তি করানো হতো, 5 বছরে অনার্স করতে। এই নিয়ে আমাকে অনেক জায়গায় প্রশ্ন শোনা যায়
যে স্যার আপনি এসএসসি পাশ করে কেমনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেন, তখন আবার এক্সপ্লেন করে বলতে হয় যে 5 বছরে অনার্স ছিল, 2 বছর আমাদের ইন্টারমিডিয়েট কোর্সে পড়তে হতো কৃষি বিজ্ঞান সহ, আর 3 বছর অনার্স, মোট মিলে 5 বছর অনার্স করতে হলো। যার ফলে আমার সৌভাগ্য হয়নি কলেজে পড়ার। এটা আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমি এই যে প্যান্টের পিছনের পকেটে একটা 2 নাম্বার খাতা পড়ে ক্লাসে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমাকে দস্তর মতো প্রস্তুতি নিয়েই আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি একটু শেষ করে দিই, সময় আছে তো তোমাদের। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও তো আমরা 169 জন ভর্তি হয়েছিলাম একসাথে। তো অনেকেই, যেহেতু তখন কৃষি বিজ্ঞানে পাশ করার পরে চাকরি হতো না, অনেকেই চলে আসতেছিল। আমিও চলে আসার জন্য প্রস্তুতি নিলাম আমার পাবনার আরো 4 বন্ধুর সাথে। কিন্তু যখন প্রস্তুতি শেষ করবে, যেদিন সকালে চলে আসবে, সেদিন হঠাৎ করে মনে হলো আমার যে না, আমি যখন কৃষি বিজ্ঞানে ভর্তি হয়েছি, বাবার সয় সম্পত্তি আছে, এগুলো নিয়েই আমি পড়াশোনা করবো, এগুলো নিয়ে আমি চাষবাস করবো, অতএব আমি যাব না। এতগুলো টাকা পয়সা খরচ করে এসেছি। আবার আমার বড় ভাইও খুব উৎসাহী এ ব্যাপারে, যে তুমি এতগুলো টাকা পয়সা খরচ করে গেছো, কেন চলে আসবা। তাকে যখন বলছে তখন এই কথা বলছে আর কি। সে আবার খুব প্র্যাকটিক্যাল মানুষ আর কি। তো আমার মেজ ভাই আবার ছিলেন খুবই সদয় আমার সাথে। আমার মেজ ভাই ছিলেন আমার বন্ধু, ওই সাথী যেরকম বললো যে মেন্টর, ঠিক ওরকম মেন্টর ছিলেন আমার মেজ ভাই। উনি মৃত্যুবরণ করেছেন। আমার বাবা মায়ের বাবা মা তো জন্মদাত্রী, জন্মকর্তা, কিন্তু বেড়ে ওঠার জন্য আমার এই ভাইটাই আমাকে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন, আমার সাথী ছিলেন। যাই হোক, তাহলে বলতে পারি আজকে আমরা কৃষি বিজ্ঞানকে যেভাবে দেখছি, বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের আজ আমরা যেভাবে দেখছি, আপনি যে সময় ছাত্র ছিলেন তাদের এতটা সুযোগ সুবিধা ছিল না, কিংবা হয়তো কর্মজীবনের ক্ষেত্রে হয়তো আজ কৃষি বিজ্ঞানীদের বা কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে যারা গ্রাজুয়েশন করেছে তাদের যতটা কর্মসুযোগ আছে সেই সময় ততটা ছিল না। আবার পুরো পড়াশোনার ধরনটাও আলাদা ছিল। এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা প্রথমে এইচএসসি কলেজ থেকে পড়ি, তারপরে আমরা গিয়ে ওখানে গ্রাজুয়েশনটা করি। আর এর আগে ছিল ধরনটা পুরো অন্য। আপনার কথা থেকে আমরা হয়তো আপনার সমসাময়িক সময়ের যারা, তারা এই ধরনগুলো অনেক ভালো করে জানে, কিন্তু আমাদের সময়ের, আমাদের প্রজন্ম যারা আছি, তারা এই বিষয়গুলো আমরা জানি না। আমাদের প্রজন্মের মধ্য থেকে যারা স্বপ্ন দেখি কৃষি নিয়ে পড়াশোনা করব, কিংবা কোনো একটা সময় স্বপ্ন দেখেছিলাম আমি কৃষি নিয়ে পড়বো, এখন হয়তো সেই জীবনে আমি নেই, তারপরেও তাদের একটা নতুন বিষয় জানা হলো। কিন্তু স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে জানতে চাচ্ছিলাম স্যার, আপনার গ্রাজুয়েশন শেষ করার পরে আপনার যে উচ্চতর শিক্ষার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আপনি আপনার পিএইচডির ডিগ্রি কমপ্লিট করেছিলেন, সেই স্মৃতি থেকে যদি কিছু বলতেন স্যার, বা সেখানে আপনার মনোনয়ন পাওয়ার গল্পগুলো যদি আমাদের একটু বলতেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ তৃষা। আমি তোমার প্রশ্নের আগে আরেকটু বলে নেই আর কি, যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন কৃষি গ্রাজুয়েটদের চাকরি বাকরি তেমন সুবিধা ছিল না। এখন কিন্তু কৃষি বিষয়ে যারা পড়াশোনা, তাদের চাকরি বাকরির পথ অনেক সুগম হয়েছে। এখন বাংলাদেশে 12টা বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশোনা করানো হয়। আমাদের যেটা বলছিলাম, যে আমি 5 বছরের কোর্সে ভর্তি হওয়ার পরে আমাদের লাইফে কিন্তু আমরা 1 বছর বাঁচিয়ে ফেলেছি। এখন ইন্টারমিডিয়েট পাস করার পরে 4 বছরে অনার্স করতে হয়। ফলে তারা 6 বছর করে অনার্স পাস করেছে, আমরা 5 বছরে অনার্স পাস করেছি। এখন আসি ফিরে আবার, আমার মাস্টার ডিগ্রি করেছি প্রফেসর গোলাম আলী ফকির, যিনি আমার সুপারভাইজার ছিলেন। মরহুম প্রফেসর গোলাম আলী ফকির, উনি আমার সুপারভাইজার ছিলেন, এবং আমার ইমিডিয়েট বড় ভাইরা উনি। এবং উনি ছিলেন আরেকজন মেধাবী মানুষ, যিনি আমাকে উপরের দিকে তুলে নিয়ে আসতে সহযোগিতা করে। আর আমি বিএসসি অনার্স এমএসসি যখন করি, এমএসসি যখন পড়াশোনা করি, তখন আরেকজন মহান ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সেটা হচ্ছে মরহুম প্রফেসর এম.এ. অদূত মিয়া। ওনার সাথে আমার প্রথম বছরেই পরিচয় হয়েছিল যখন আমি অ্যাডমিশন নিতে যাই তখন, কারণ উনি আমার মেজ ভাইয়ের বন্ধুর ভাই ছিলেন। তো সেই সুবাদে স্যারের সাথে আমার পরিচয় অনেকজন আগে ছিল, আমাকে খুব স্নেহ করতেন স্যার। তো মাস্টার ডিগ্রি করতে যে মাস্টার ডিগ্রি আমি শুরু করেছিলাম আমার সুপারভাইজার প্রফেসর গোলাম আলী ফকির সাহেবের সাথে, কিন্তু উনি বিদেশে চলে যাওয়ার পরে আমি পড়াশোনা করেছিলাম প্রফেসর এম.এ. অদূত মিয়ার সাথে। ওনার যে আদর্শ, এ কথাটা আমি না বললেই নয়,
যে আমার জীবনে কতটা অংশ উনি জুড়ে আছেন, আমি ওনার আদর্শ কতটা অনুসরণ করি। ছোট্ট একটা গল্প দিয়ে বলি আর কি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য শুরু করবো আর কি, তখন আমি স্যারকে বললাম, স্যার আমার একটা চাকরি হয়েছে বিনাপি, বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্র। তখন না না না, তুমি এখানে জয়েন করো না, তোমার জন্য একটা চাকরি আমি আমাকে চেয়েছিলেন, চাকরি একটা ঠিক করে রেখেছি, তুমি যদি সেখানে যাও দেখে আসো তোমার ওই চাকরিটা এখন আছে কি। তখন উনি আমাকে একটা হাত চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই যে আমার সংগ্রাম শুরু হলো এখানে আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি সেখানে, যিনি সভাপতি ছিলেন ওনার ওখানে গেলাম, উনি আমাকে জয়নিং লেটার দিতে বললেন। কারণ ওই যে চিঠি, প্রফেসর এম এ ওয়াদুদ মিয়ার হাতের চিঠি, ওনার আবার ভালো বন্ধু ছিলেন, যার ফলে ওনার চিঠি ছিল আমার পুরা জীবন উদ্দেশ্য, আমার বায়োগ্রাফি। ওনার একটা ছোট্ট চিঠির একটা কয়েকটা শব্দের মধ্যেই আমার বায়োগ্রাফি প্রকাশ পেয়েছিল আমার ওই স্যারের কাছে, ওই প্রফেসর এম এ আজিজ খান, ওনার কাছে প্রকাশ পেয়েছিল। ফলে উনি আমাকে জয়েন করতে বললেন। আমি কিন্তু দেখা কোনো ইন্টারভিউ দিয়ে আমার ভর্তি হতে হয়নি কৃষি বিশ্ববিদ্যালয়ে, তখন শুধু সাক্ষাৎকার দিলেই হয়ে গেছে, কোনো লিখিত পরীক্ষা লাগতো না। ঠিক চাকরি ক্ষেত্রেও আমার কোনো ইন্টারভিউ দিতে হয়নি, আমি গেছি আমাকে জয়েন করতে বলতে। পরবর্তী আমার যেহেতু আমার মাস্টার ডিগ্রি হয়নি তখনও, আবার ফিরে এসে মাস্টার ডিগ্রি নিয়ে যে আমি ওখানে জয়েন করেছি চিটাগাং ইউনিভার্সিটিতে। এখন চিটাগাং ইউনিভার্সিটিতে জয়েন করে আমি একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশে যে নাকি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি গ্রাজুয়েট হিসাবে সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি। ওইখানে আমাকে অনেক চড়াই উৎরাতের মধ্যে থাকতে হয়েছে এবং সেটা আমার জীবনে অনেক সাফল্য নিয়ে আসছে। আমি যেহেতু টেকনিক্যাল গ্রাজুয়েট, আমাকে তারা দাবিয়ে রাখার জন্য প্রচুর চেষ্টা করতেন, কিন্তু আমার সভাপতি আমাকে তুলে নেওয়ার চেষ্টা করতেন। এই যে টানাপোড়েন, তারা আমাকে দামিয়ে রাখার চেষ্টা করত। আর আমি একা, আমি কিভাবে বড় হব, কিভাবে তাদেরকে আমি ডিফিট দেব, এটা আমার মনের মধ্যে সবসময় ডাকতো। আমি তখন গবেষণাটাকে আমার ব্রত হিসাবে নিলাম। সাথী জানে যে, সাথী যখন আমার সাথে পড়াশোনা করেছে তখন এমনও ছিল যে 10-15 জন ছাত্রছাত্রী আমার ল্যাবরেটরিতে গবেষণা করতে পারে। এমন ভাবে আমি গবেষক হিসাবে পরিচিতি পেয়েছি সাথীদের কাছে। তো পরে যখন আমি গবেষণা করতে লাগলাম, এবং এই গবেষণায় কিন্তু তুমি যে পিএইচডির কথা বললে, একটু ব্যাকগ্রাউন্ড আগে বলে দিচ্ছি, এই জন্য যে পিএইচডি স্কলারশিপটা কিন্তু আমি পেয়েছিলাম বিকজ অফ মাই পাবলিকেশন। কারণ ওই সময়ও কিন্তু আঞ্চলিকতা, তারপরে এই গ্রাজুয়েশন, এই জিনিস নিয়ে খুবই প্রখর ছিল। এই সবকিছু থেকে ওভারকাম করতে আমার একমাত্র হাতিয়ার ছিল হচ্ছে আমার পাবলিকেশন। আমি কমনওয়েলথে নমিনেশন পেলাম, অনেক ফাইট করার পরে নমিনেশন দিল আজিজ খান স্যার আমাকে। আমার নমিনেশন গেল, ইউজিসি থেকে আমাকে নমিনেশন দিল, এবং আমি এবং আরেক ভদ্রলোক আমরা স্কলারশিপ পেলাম। আমি পিএইচডি করার জন্য স্কলারশিপ পেয়ে আমি চলে গেলাম। যে প্রথমে আমি ফ্যামিলি নিয়ে যেতে পারিনি, কারণ আমার বাসা ঠিক করা ছিল না তাদের জন্য ইম্পেরিয়াল কলেজে। আবার বলি যে আমার এই পিএইচডি অ্যাডমিশন পাওয়ার ব্যাপারে কিন্তু আমাকে খুব হেল্প করেছে আমার এই পাবলিকেশন। আমার এই পাবলিকেশন সহ যখন আমাকে আমার এই বায়োডাটা যখন ইম্পেরিয়াল কলেজে পাঠানো হয়েছে, তোমরা জানো যে ইম্পেরিয়াল কলেজ পৃথিবীর একটা নাম করা কলেজের মধ্যে, আমার মনে এখন র্যাঙ্কিং বোধ হয় 2 নম্বরে যাচ্ছে। তো ওইখানে আমার সৌভাগ্য হয়েছিল। এই যে দেখো আল্লাহ মানুষ কিভাবে সাহায্য করে। আমি কোথায় সেই বালির ভিতরে আতুর ঘরে, আমার মা যখন কাঁচা 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 ঘরে আমাকে রেখেছিল 7 দিন, বাড়ির মধ্যে একটা ছোট ঘর করে তারপরে পশু থেকে রাখা হতো, সেইখানে আমার জন্ম, সেখান থেকে আমার বেড়ে ওঠা। তো সেই একটা জায়গা থেকে উঠে এসে আমি ইম্পেরিয়াল কলেজে সুযোগ পাবো, এটা আমি জীবনেও চিন্তা করি। আমি 3-4টা কলেজে অ্যাপ্লাই করেছিলাম অ্যাডমিশনের জন্য, ইম্পেরিয়াল কলেজে আমাকে অ্যাডমিশন দিয়ে দিয়েছিল। এবং এই অ্যাডমিশন পাওয়ার পরে আমি চলে গেলাম পিএইচডি করার জন্য। এখন পিএইচডি করতে যে আরেকটা ছোট্ট গল্প বলি, আমাদের কিভাবে সিলেকশন হলো আমার টপিক। আমি যে টপিক নিয়ে কাজ করব সেটা আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, ওয়ার্ক প্ল্যান পাঠিয়ে দিয়েছিলাম। আমরা কাজ করতে যেয়ে দেখলাম যে ওই প্রজেক্টটা, আমার সুপারভাইজার বললেন যে এই প্রজেক্টটা কাজ করতে গেলে মধ্যপথে আমরা থেমে যেতে পারি। আমার এই পিএইচডি সুপারভাইজারও ছিলেন একজন অনন্য ব্যক্তি, অসম্ভব মেধাবী এবং একজন
খুবই কনসিডারেট মানুষ ছিলেন উনি। আমাকে খুব আদর করতেন দুটি কারণে। একটা হলো যে আমি এমন কোনো দিন নাই যে আমি ল্যাবরেটরিতে আমাকে উনি পাননি, আর এমন কোনো অর্ডার, এমন কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন যেটা উনি ঠিক সময় মতো পান, এই জন্য আমাকে বেশি আদর করতেন। এই অ্যাসাইনমেন্টের কথা বলি, আমাদের উনি অ্যাসাইনমেন্ট দিলেন যে তুমি একটা নতুন বিষয়ে কাজ শুরু করো। সেটা আমাকে বললো যে আমার রুমের মধ্যে 72টা ভলিউম আছে, তুমি এই 72টা ভলিউম থেকে তুমি খুঁজে বের করবা যে তোমার এই এরিয়াতে কি কাজ হয়েছে এবং কি বাকি আছে এবং কি করা যেতে পারে। তোমাকে 3 সপ্তাহের সময় দিলাম। আমি তখন কি করতাম, ও 6টার সময় চলে যেত, দরজা খুলিয়ে রেখে যেত আমার জন্য, এমনি খোলা থাকতো, দরজা সবার জন্য খোলা থাকতো। আমি 6টার সময় ঢুকে রাত্রি 10টার সময় বের হতাম। তখন কিন্তু আমি আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারের কথা আমি একদমই মনে রাখতে পারি, এত একাগ্র ছিলাম আর কি। আমি কাজ করতে লাগলাম, কারণ যে কাজটা আমাকে দিয়েছেন এই কাজটা আবার আমি শিখেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার আরাক মরহুম আশরাফ আলী খান স্যার থেকে। সেই শিক্ষাটাই আমাকে এত বেশি কাজ দিল, আমি তখন কালেকশন শুরু করে দিলাম। এই রাত্রি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমি কাজ করতে লাগলাম। 1 সপ্তাহের মধ্যে আমি সব ভলিউম গুলো সার্চ করে একটা রিপোর্ট তৈরি করে তাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলতে চাই, আগামী সপ্তাহে আমি শেষ করে ফেলছি। তখন সে বলে, কি ব্যাপার, তুমি শেষ করে ফেলছো মানে? তোমাকে 3 সপ্তাহ সময় দিয়েছি, 72টা ভলিউম তুমি কেমনে শেষ করলা? আমি শেষ করেছি, তোমাকে দেখাবো। কথা ঠিক আছে, নেক্সট উইকে তোমার সাথে আমার সাথে বসলেন। বসে উনি কি করলেন, আমি যে নোট করেছি, আমি এবার কোন ভলিউম থেকে নিয়েছি, কি নিয়েছি সবই নোট করে রেখেছি। উনি আমার নোট থেকে 2-4টে জায়গায় চেক করলেন যে আমি আসলেই সার্চ করেছি কিনা সবগুলো ভলিউম। উনি দেখলেন যে হ্যাঁ, আমি সবগুলো ভলিউম আমি সার্চ করেছি, এবং আমি যে ওনাকে আইডিয়া দিলাম যে এইগুলো জিনিস কাজ করা যেতে পারে, সেটা ওনার অত্যন্ত মানে ভালো লেগেছিল। উনি পরবর্তী সময়ে উনি বলেছেন যে আমি অনেক ছাত্র গাইড করেছি, কিন্তু আমিনের মতো ছাত্র পাইনি, কারণ ও আমাকেই বলতো কি করতে চায়, আর অন্য সব ছাত্ররা এসে বলতো আমাকে, স্যার কি করবো বলে দেন, আর ও আমাকে বলতো যে কি করা যেতে পারে। এবং ওর কাজ শেষ করে যখন আসতো, আমি সময় দিতে পারতাম না, ও আমার জন্য অপেক্ষাই করতে পারত। অনেক সময় দেখতাম আমাকে একদিন অ্যাপয়েন্টমেন্ট দিছে, সে দেখা করতে পারছে না, 6টার সময় চলে যেতে হবে বাসায়, তারা তো আবার সন্ধ্যার পর পরীক্ষায়। তো আমি যাওয়ার সময় শুধু আমাকে, আমিন, আই ক্যানট সি ইউ টুডে, আই উইল সি ইউ লেটার। এইভাবে আমার পিএইচডি প্রোগ্রামটা চালু হলো, করলাম, এবং আল্লাহ পাকের মেহেরবানিতে আমি 2 বছরের মধ্যে আমার যে সাজেস্টেড প্রোগ্রাম সেগুলো শেষ করে ফেললাম, এবং আমি গবেষণা পত্র লিখতে লাগলাম, বিভিন্ন দেশের সায়েন্টিফিক সেমিনার সিম্পোজিয়ামে যেতে লাগলাম, এবং আমি খুব সুষ্ঠুভাবে আমার পিএইচডি থিসিসটা সাবমিট করলাম। এখানে ছোট্ট করে একটা গল্প বলে, একটু গল্প শুরু করলে শেষ হয় না, কারণ 69 বছরের গল্প তো শেষ হবে না আর কি। তো আমি পিএইচডি ভাইপাতে যখন গেছি, তখন আমার সুপারভাইজার সাথে যে এক্সটার্নাল এক্সামিনার, উনি আবার আমার সুপারভাইজার ছাত্র ছিলেন। তো আমি বসছি ওনাদের সাথে একটা সেমিনার রুমে, আমি অনেক দূরে বসেছি, আমাকে ওই ভদ্রলোক দেখে ওনার কাছে আসে। তা আমরা, আমার সুপারভাইজার মধ্যে, ও একদিকে আমি আর একদিকে, আমাদের ভাইবা শুরু হয়েছে। আমি তো তখন সবকিছু ভুলে গেছি এই কারণে যে আমার সুপারভাইজার মরহুম গোলাম আলী শোকের আমাকে শিখিয়েছিলেন যে তুমি যেটা করেছো গবেষণা পৃথিবীর আর কেউ করে না, অতএব ভাইভাতে কোনো সময় তুমি পিছিয়ে থাকবে না, তুমি বুকে বল নিয়ে এগিয়ে যাবা, তোমার গবেষণা পৃথিবীতে আর কেউ করে না। ওই কথাটা আমার মনের মধ্যে সবসময় ছিল যে আমি যেটা করেছি আর কেউ করেনি, অতএব আমি আগে যাব। তাহলে এখানে একটা কথা বলা যায়, এই যে আপনি বলছেন আপনার পিএইচডি লেভেলের যে গল্পগুলো আমাদের বললেন স্যার, সেখানে এই যে আপনি একটা কথা শুনলেন যে আপনার যে গবেষণা এটি পৃথিবীতে আপনি ইউনিক, এই গবেষণাটি আর কেউ করেনি, এই যে আপনার সাফল্যটা স্যার, সেই যদি চিন্তা করি আপনার জীবনের সেই সূচনা লগ্নের কথা থেকে শুরু করে অনেকগুলো ধাপ পেরিয়ে এই যে এই জায়গায় যাওয়া পর্যন্ত, আর এছাড়াও আপনি আপনার কর্মজীবনের কথা কিছু বললেন যে সেখানেও আপনার কি প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। হয়তো যদি এমন হতো যে আপনি, আপনার জন্মটা কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, বরং অনেক বেশি সুবিধা বা সুযোগ পাওয়া যায় এমন কোনো অঞ্চলে আপনার জন্ম, সেখান থেকে আপনার বেড়ে ওঠা, আপনার ছোটবেলাটায় আপনার স্ট্রাগল করতে হয়নি, লড়াই করতে হয়নি, হয়তো সেই জায়গা থেকে যদি আপনি আসতেন, তাহলে এই যে আপনার কর্মজীবনের এই লড়াইগুলো, এই স্ট্রাগল গুলো হয়তো আপনি করতে পারতেন না,
হয়তো আজকের আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে স্যার আজকের আপনার যে সাফল্য, এই সাফল্যের পেছনের মূল মন্ত্র হতে পারে আপনার সেই ছোটবেলার সেই স্ট্রাগল গুলো যেগুলো আপনি করেছেন, যার মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন। এক্স্যাক্টলি। আমি যেটা গল্পটা শুরু করতে একটু শেষ করি, সেটা হলো আমার এক্সটার্নাল বলতেছে যখন 1 ঘন্টা ভাইবা হয়ে গেছে তখন আমাকে চলো কফি খাই আমরা। তখন আমি একটু আমি তো পিএইচডি ভাইবা দিচ্ছি, কফি খেতে হচ্ছে যখন, তখন আমি একটু শেকি হয়েছি আর কি। তো কফি খাওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি যদি তোমার যে প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টার যদি ইলাবোরেট করে তুমি পিএইচডি থিসিস সাবমিট করতে তাহলে তোমার পিএইচডি হয়ে যেত। তখন আমি একটু কনফিডেন্স ফিরে পেলাম আরো বেশি, যে আমি বোধহয় বেশ কাজ করেছি, আমি ভাইবার উত্তর বোধহয় ভালোভাবেই দিচ্ছি আর কি। তখন বলে না 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 তুমি এটা বলো না, কারণ আমার আরো যে 4টে চ্যাপ্টার আছে সে 4টে চ্যাপ্টারে আমার অনেক মূল্যবান লেখা আছে। বলে না তোমাকে বলতে হবে না, তো আমি তো তোমার পুরো থিসিসই পড়েছি এবং আমি এই 5 পৃষ্ঠার একটা কোশ্চেন পেপারও তৈরি করে নিয়ে আসছি তোমার জন্য। তুমি কি ভাবছো যে তোমার ওই 4 চ্যাপ্টার থেকে কোশ্চেন করবো না? তাও করবো আর কি। তারপরে যেহেতু আমি খুব কনফিডেন্ট নিয়ে বলতে যখন বলে দিল যে তুমি পিএইচডি পাইতা, তখন বলতে না আমার পিএইচডি পাওয়ার মতো কাজ আমি করেছি, অতএব আই ক্যান গো এহেড। তো তখন আমি তাকে বললাম যে দেখো তুমি আমাকে যে কোশ্চেন করতেছো, একটা কোশ্চেন আমাকে আটকে দিতে চাচ্ছিল। তো আমাকে বললো যে আচ্ছা তুমি যে এই এক্সপেরিমেন্টটা করেছো এটা না করলে কি হতো, তোমার সাজেশন কি? তখন আমার সুপারভাইজার সে আমার কথাটা নিয়ে নিচ্ছে, বলছে না 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 ওই এই বিষয়ে কাজ করার জন্য আমাকে সাজেশন দিয়েছিল, আমাকে ওয়ার্ক প্ল্যান দিয়েছিল, আমি ওকে নেইনি, কাজ দেইনি। এটা কারণ ও যদি ওই কাজটায় চলে যেত তাহলে ফিজিওলজিক্যাল দিকে চলে যেত, ইপিডার্মিসের দিকে থাকতো না, এই জন্য আমি তাকে করতে দেই নাই। তা আমি তখন আরেকটু কনফিডেন্স পেলাম যে আমার সুপারভাইজার আমার সাথেই আছে না। এরপর যখন ভাইবা শেষ হয়ে গেল 3 ঘন্টা পরে আমারে বলতেছে যে তুমি একটু বাইরে যাও, আমরা সিদ্ধান্ত নেব। ওই সময় আমি চিন্তা করো, তোমরা যারা ভাইবা দিয়েছো তারা চিন্তা করে যে ওই সময় আমার মানসিক অবস্থা কি হয়েছিল। আমার তখন শরীরে কিচ্ছু নাই, আমার মানে সমস্ত শরীর আমার হিম হয়ে গেছে। কারণ যখন বললো সিদ্ধান্ত নেব তোমাকে পিএইচডি দেওয়া হবে কি হবে না, তখন আমি ভয়ই পেয়ে গেছিলাম। একদম একটা মূর্তির মতো আমি রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ওই টার্নিশকে ধরে আছি। তো বেশিক্ষণ লাগে নাই, 2-3 মিনিটের মধ্যে দেখে 2 জন বের হয়ে আসছে এবং 2 জনের মুখে হাসি। এখন 2 জনের মুখে হাসি দেখেই কিন্তু আর মনে হয়েছিল যে আমি বোধহয় ডিগ্রিতে পাবো। তখন একজন তুমি ওকে কংগ্রেচুলেট করো, ও বলছে না না তুমি আগে করো, তোমার ছাত্র তুমি আগে করো। তখন আমাকে আমার সুপারভাইজার কংগ্রেচুলেশন, আমি উই হ্যাভ ডিসাইডেড টু অফার পিএইচডি, তুমি একটা কাজ করো, তুমি নিচে যাও। দেখো কি ধরনের মানে ভালো মানুষদের আমার জীবনে এসেছিল এবং তারা আমাকে উপরে তুলে নিয়ে আসতে পারে। আমাকে বলছে তুমি নিচে যাও, ওই যে দেখা যাচ্ছে টেলিফোন বুথ, ওইখানে যে আগে টেলিফোন করে তোমার স্ত্রীকে বলো যে, তখন তো মোবাইলের যুগ ছিল না, স্ত্রীকে বলো যে ইউ হ্যাভ গট ইউর পিএইচডি। আমি বললাম ঠিক আছে চলো আমরা একসাথে ড্রিঙ্কস খাই। বলে না 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 আমাদের অনেক কাজ আছে, অনেক কিছু দেখে তারপরে তোমাকে আমরা পিএইচডি ডিগ্রি দেবো, তুমি যাও। পরে আমি নিচে এসে আমার স্ত্রীকে টেলিফোন করে বললাম যে আই হ্যাভ গট পিএইচডি। এইভাবেই হচ্ছে আমার পিএইচডি পাওয়ার গল্প। তো ওইখানে ছোট্ট একটা কথা বলি, আমি যখন প্রথম গিয়েছি তখন ক্যান্টিনে বসেছি একটা খাবার জন্য, আমি তখন ইংরেজিতে বলছে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। তখন মহিলা সে আমাকে পানি এনে দিল, যে আমরা বলতেছে তুমি কি নতুন এই দেশে? আমরা বলতে, তখন বলে যে যদি কিছু মনে না করে আমি একটা কথা বলি তোমাকে। বলো বলো বলো। সে বলতেছে যে তুমি বলছো ঠিক আছে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, ইটস ওকে, কিন্তু তুমি যদি আরেকটা শব্দের সাথে ব্যবহার করতে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তাহলে আরো ভালো হতো। মানুষের কিন্তু শিক্ষার শেষ নেই, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা ঠিক, আমার পিএইচডি গল্প শেষ। এরপরে পিএইচডি অসংখ্য ধন্যবাদ আসলাম, এসে আবার জয়েন করলাম আমার কর্মস্থলে। আবার এখানে একটা প্রশ্ন ছিল স্যার, আপনার পূর্বের কিছু কথা থেকে আমরা শুনলাম যে আপনি কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে আপনার গ্রাজুয়েশন হওয়ার পরেও আপনি কৃষি বিশ্ববিদ্যালয় নয়
এমনি আমরা সাধারণ যে সকল বিশ্ববিদ্যালয় বুঝি সেরকম একটি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতার কাজ শুরু করেন। এভাবেই আপনার কর্মজীবনটি শুরু হয়েছিল। স্যার, এবার গল্প শুনতে চাচ্ছিলাম, এই যে আপনার যাত্রা শুরু হয়েছিল যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে, এরপরে সেই যাত্রাটি পৌঁছে গিয়েছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবধি। এই যাত্রাটি সম্পর্কে সংক্ষেপে কিছু জানতে চাচ্ছিলাম স্যার। অনেক সুন্দর কোশ্চেন করেছো, এখানে বলার আমার অনেক আছে। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরে আগের থেকেই আমি প্রস্তুত ছিলাম যে আমি একজন শিক্ষক, আমার শিক্ষকতা করতে হবে। কারণ আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে 3 মাস শিক্ষকতা করেছি আমার একটা প্রাইমারি স্কুলে। এরপরে আমি নিজেই আমার ওই যে স্কুলে আমি পড়াশোনা করেছিলাম সেই স্কুলকে প্রাইমারি থেকে হাই স্কুল করার জন্য আমি নিজে কাঁধে বস্তায় ধান নিয়ে সংগ্রহ করে সেই প্রাইমারি স্কুলকে হাই স্কুল করার চেষ্টা করেছি। অর্থাৎ শিক্ষার উপরে কিন্তু আমার দরদ প্রথম থেকেই ছিল আর কি। আমি জয়েন করার পরে আমার যেহেতু আমি দেখলাম যে আমার তো মানে শক্তি নেই, আমি একা সেখানে, আমি ওই ডিপার্টমেন্টে আমি একা। আমি একবার একটা টেকনিক্যাল পের জন্য অ্যাপ্লাই করলাম, যেহেতু আমি টেকনিক্যাল গ্রাজুয়েট। কিন্তু এমন ভাবে আমার বিরুদ্ধে লেগে গেল আমার মানে আশেপাশের লোকজন এবং আমার 2-1 সহকর্মীকে উদ্বুদ্ধ করতে হলো যে তোমরা কি ঘুমিয়ে আছো নাকি, তোমাদের আমিনুদ্দিন আহমেদের টেকনিক্যাল পে পেতে যাচ্ছে আর তোমরা ঘুমিয়ে আছো। তখন একজন আমার ভালো কলিগ মৃত্যুবরণ করেছেন, অসম্ভব ভালো ম্যাডামে মানুষ ছিলেন। উনি বলছিলেন যে মীরা ভাই যদি টেকনিক্যাল পে পায় তাতে আমাদের কি আসে, আপনি কেন সেই 60,000 থেকে দৌড়ে আসছেন আমাদের সেটা বলার জন্য। যাই হোক, তো সেটা টেকনিক্যাল পে আমার হয়নি। এরপরেই আমার চিন্তা হলো যেহেতু আমি একা হয়ে গেছি, আমার একমাত্র হাতিয়ার হবে আমার গবেষণা। আমি যদি গবেষণা যত বেশি করব তত বেশি আমি ওদেরকে ডিফিট দিতে পারবো। আমি সেই সুবাদে আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব তখন দেখলাম যে আমার ধারণা ছিল আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবো, যেহেতু আমার রিকুইজিট নাম্বার অফ পাবলিকেশন আছে। কিন্তু আমার আরেকজন সহকর্মী যিনি ফলস একটা পাবলিকেশন দিয়ে আমাকে ডিফিট দিয়ে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেন। পরে আমি অবশ্য ওই ভদ্রলোকের পেপারটা পরে আবার আমার স্যারের কাছে আসছে, স্যারের কাছে। উনি ছিলেন অথার। উনি তখন বললেন, দেখো কিরকম ফ্রড ও, মৃধা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, আমি তাকে বানাবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু পাবলিকেশন ফলস পাবলিকেশন দিয়ে ও হলো। পরবর্তী সময় সে আর ওই বিষয়ে থাকেনি, অন্য বিশ্ববিদ্যালয়ে চলে আসছিলেন। তো আমরা এই পাবলিকেশনের গুণেই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বললাম। এরপরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও এরকম ভাবে আমাদের কলিগদের সাথে আমাদের সংগ্রামে নামতে হয়েছে। কারণ সিলেকশন কমিটিতে থাকতেন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্যাররা, তারা তো আমাকে ফেভার করবেনই না। আমার একমাত্র ফেভার হবে হচ্ছে আমার পাবলিকেশন। এটি নিয়ে আমি এগিয়ে গেছি এবং এটি আমাকে এগিয়ে নিতে সাহায্য করেছে। প্রফেসরের সময় তাই হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সময় যখন হব তখন আমাকে প্রথমবারে তারা বাদ দিয়েছিল। পরের বারে যখন আমি গেছি তখন আমাকে কোশ্চেন করতেছে, তখন আমি 35টা পাবলিকেশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেছি। তখন আমার স্যাররা আমাকে আটকায় দেবেন যে আমি যেটা না হতে পারি। কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব তখন আইসকান স্যার ভাইস চ্যান্সেলর হয়েছেন, উনি ছিলেন অত্যন্ত মানে সদয় আমার উপরে। উনি তখন যখন প্রশ্ন করা শুরু হয়েছিল বিরক্ত হয়ে গেছেন। উনি আবার খুব সরল সহজ মানুষ ছিলেন, চট করে রেগে যেতেন, যাকে ভালো জানতেন ভালো জানতেন। উনি বলতেন, ভাই মুশি সাহেব, আপনি কয়টা পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছিলেন বলেন তো। ভাই এই সাহেব আপনি বলেন তো আপনি কয়টা পাবলিকেশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছিলেন। এই যে বাচ্চা ছেলেটা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আছে 35টা পাবলিকেশন নিয়ে, তাকে কেন আপনারা হ্যারাস করছেন? কোনো দরকার নেই, ভাই মৃধা তুমি চলে যাও। আমাকে আর ইন্টারভিউতে কন্টিনিউ না করে আমাকে পাঠিয়ে দিন। এই যে একজন মহান ব্যক্তি আমার জীবনকে বড় করার জন্য অনেক কাজে লেগেছে। পরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি। প্রফেসরের ক্ষেত্রেও আমাকে অনেক ডিফিট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রফেসর তার ইন্টারভিউ দিতে হয় না। আবারও সেই পাবলিকেশনে আমাকে আমার সিনিয়র 5 জন স্যারের সাথে মানে ভাইয়ের সাথে আমি 6 নম্বরে ছিলাম সিনিয়রিটি বেসিসে, আমাকে প্রফেসর করতে স্যাররা বাধ্য হয়েছিলেন, যেহেতু ওই 5 জনের চাইতে আমার পাবলিকেশন অনেক বেশি। এমনও হয়েছে যে 3-4 জনের পাবলিকেশন এক জায়গায় যোগ করলে আমার সমান পাবলিকেশন হবে। এ কথা নাকি শুনেছি যে ওখানে বোর্ডে যারা ছিলেন তারা বলেছিলেন যে
এই ভদ্রলোকে দেখা যাচ্ছে যে 3-4 জনের পাবলিকেশন এক জায়গায় করলে তার পাবলিকেশন, আমার তখন 65টা পাবলিকেশন। আমি তখন বিদেশে অবস্থান করছি, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুব ফাইট করেছিলাম। যখন প্রফেসর হব তখন তো আমার স্ত্রী বলতে এখন তার ফাইট করার, তুমি তো সিন্ডিকেট করতে গেছিলা, এখন কেমনে যাবা? আমি উপরে একজন আছে, আল্লাহ আছে, আল্লাহই দেখবে এবং আমার পাবলিকেশন আমাকে নিয়ে যাবে, দেখো আমাকে বাদ ওরা করতে পারবে না। পরে অবশ্য আমাকে বাদ দিতে পারবে তারা আমার সবাই। আমি মাত্র 40 বছর বয়স তাও না আমার। ওই সময় কিন্তু এত অল্প বয়সে প্রফেসর হওয়াটা একটু কঠিন ছিল। তো আমার দুটি কারণে আমি প্রফেসর হতে পেরেছিলাম, যেহেতু আমার ডিগ্রি ছিল ইউনিভার্সিটি অফ লন্ডনে, ডিআইসি ছিল ইম্পেরিয়াল কলেজের, এবং আমার পাবলিকেশন ছিল মানসম্মত পাবলিকেশন ছিল অনেকগুলো, যার ফলে আমি ওই সমস্ত বন্ধুদের ভাইদের ওভারকাম করে আমি প্রফেসর পেয়েছিলাম। এরপরে বলো রিশাদ, প্রফেসরের পরেরটা কি বলবো এখন? স্যার জানতে চাচ্ছিলাম এই যে আপনি যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ঠিক এই গল্পটা জানতে চাচ্ছিলাম, এখানে কিভাবে আসলেন স্যার? সেটা আর একটা হিস্ট্রি, আমি বাকিগুলো বাদ দেওয়া এই হিস্ট্রিতে চলে আসি আবার। তখন তত্ত্বাবধায়ক সরকার একটা করেছে, সার্চ কমিটি করেছে, যার সভাপতি ছিলেন ওহিদুদ্দিন মাহমুদ, নাম তোমার মনে আছে, এই জন্যই যিনি আমার বায়াদেরকে খুব মানে করেছিলেন, প্রশংসা করেছিলেন, এই জন্য নামটা আমার মনে আছে। তো তখন পেপারে সার্কুলেশন দেওয়া হলো 12টা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেওয়া হবে, যেগুলি বিশ্ববিদ্যালয় মোস্টলি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং কলেজ থেকে ইউনিভার্সিটি করা হয়েছে, এগ্রিকালচার কলেজ থেকে ইউনিভার্সিটি করা হয়েছে। যেহেতু আমি এগ্রিকালচার গ্রাজুয়েট, তাতে আমার একটা আনন্দও ছিল এবং আগ্রহ ছিল, কিন্তু অতটা আগ্রহ ছিল না। তো আগ্রহটা বেড়েছে কি কারণে? আমার ইমিডিয়েট বড় ভাইরা ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার ইমিডিয়েট ছোট ভাইরাও ভাইস চ্যান্সেলর ছিলেন। এখন আমরা 5 ভাইরার মধ্যে 4 জন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং শিক্ষক। আমার বড় ভাইরাও শিক্ষক ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমার মেজ ভাইরা ছিলেন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার, আমার সেজ ভাইরা আমার স্যার ছিলেন, এবং আমার ইমিডিয়েট ছোট ভাইরাও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এখন আমার বড়জন এবং ছোটজন ভাইস চ্যান্সেলর হয়েছে। তখন আমার মনে হচ্ছিল যে আমার শ্বশুর বাড়ির মানুষ কি যেন ভাবতেছে, কারণ আমার বড়জন ভাইস চ্যান্সেলর হয়েছে, ছোটজন ভাইস চ্যান্সেলর হয়েছে, আমি বোধহয় ওই রকম মেধাবী না, বাংলা কথায় মেবি আই এম এ গবেট, কারণ আমি কেন ভাইস চ্যান্সেলর হতে পারছি না। এটা আমার যতটা আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ হচ্ছে আমার ফ্যামিলির এবং আত্মীয় স্বজনদের। তো ঠিক আছে, আমাকে আমার বন্ধুর মানে অনুগ্রহে এবং আগ্রহে আমি অ্যাপ্লাই করলাম। তো প্রথমবার আমার মিস হয়ে গেল, দ্বিতীয়বার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আবার অ্যাডভার্টাইজ হলো, আবার করলাম। তখন আমি শুনেছি যে এই ওহিদুদ্দিন মাহমুদ সাহেব বলছিলেন যে এই বায়োডাটাটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার মতো যোগ্যতা আছে। এই বায়োডাটাটা কোথায় ছিল? বলতে স্যার আগের বারে উনি দিয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি ওনার বায়োডাটাটা আসলে পৃথিবীতে আসেনি। তো ঠিক আছে, এবার ওনাকে দিয়ে দেওয়া হোক। তখন সিলেকশন করে আমাকে দিলেন, এটা ইউজিসিতে আসলো, ইউজিসির যিনি চেয়ারম্যান ছিলেন তখন উনি আমার বায়োডাটায় খুশি হলেন, উনিও দিলেন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তার কাছে গেল, তারপরে যিনি প্রাইম মিনিস্টারের দপ্তরে ছিলেন তার কাছে গেল, তারপরে সেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে গেল, ওখান থেকে সিলেকশন হয়ে আসলো। তো তার আগেই আমি আমার সিলেকশন আগে একটু অনুমান করতে পেরেছিলাম, যখন শুনলাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি চিহ্ন দিয়েছেন, তখন বুঝতে পেরেছিলাম। অনেকেই বলছিল যে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান যাকে টিক চিহ্ন দিবেন উনি ভাইস চ্যান্সেলর হবেন। যখন এটা জানলাম তখন ভিতর থেকে আরো খবর নিলাম, খবর নিয়ে জানলাম যে হ্যাঁ সব কথাটা সত্য এবং আমি ভাইস চ্যান্সেলর হতে যাচ্ছি। সাধারণত কি হয়, তখন ভাইস চ্যান্সেলরের নমিনেশন আসতো বৃহস্পতিবার। তো এক বৃহস্পতিবার পার হয়ে আর এক বৃহস্পতিবার আসলো, তখন আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান ছিল, আমার স্ত্রী মেয়েরা সবাই গেল। আমি বললাম আমি যাবো না। কেন তুমি যাবে না কেন? আমি বললাম আমি আজকে ভাইস চ্যান্সেলর হবো। কি পাগলামো করছো? হ্যাঁ আজকে আমি ভাইস চ্যান্সেলর হবো, দেখো আমি যদি এখন কুমিল্লা যাই তাহলে তো ওখান থেকে আমি খবর দিতে পারবো না। আমি জাস্ট দুপুরবেলা শুয়ে আছি বিছানায়, মানে ঘুম নাই, কেন কখন টেলিফোন পাবো এই আশায় আর কি। হঠাৎ করে দেখি 4:30টার সময় একটা টেলিফোন, স্যার আপনি অমুক বলছেন? আমি হ্যাঁ আমি অমুক বলছি। আমি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে বলছি,
মহিলার নামটা ভুলে গেছি এখন, রুকসানা নাম যেন, বললো স্যার আপনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হয়েছেন, আপনি আসেন স্যার আমাদের সাথে দেখা করেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যান। আমি বললাম ভাই আমার তো কোনো পার্সোনাল গাড়ি নেই, তখন আমার তো ট্যাক্সিতে আসতে হবে, একটু সময় নেবে। তখন সেক্রেটারি সাহেব বলতেছেন যে স্যার আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ উইল ওয়েটিং ফর ইউ ইন আওয়ার অফিস। এত ভালো মানুষ ছিলেন উনি, আরেকজন ভালো মানুষ ছিলেন উনি। আমি যখন গেলাম তখন প্রায় 6টা বাজে, বলে টেবিল থেকে উঠে এসে, এখনকার সেক্রেটারি কিন্তু করবেন না, তখন উনি টেবিল থেকে উঠে এসে আমাকে হ্যান্ডশেক করে নিয়ে আমাকে চেয়ারে বসিয়ে বললেন স্যার আপনি কিন্তু একটা ইতিহাস করতে যাচ্ছেন। কেন? আমি তো বুঝলাম না, আমি তো ভাইস চ্যান্সেলর হয়েছি, এই তো আমার কাছে ইতিহাস। বলে না না না, আপনি একটি পাবলিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হতে যাচ্ছেন, এটা আপনার জন্য যেমন গর্ব, আমাদের জন্য গর্ব যে আপনাকে আমরা ওই বিশ্ববিদ্যালয় উপাচার্য। যাই হোক আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম, তারপরে আমি গেলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়ে গেলাম, সেখানে একটা ভাড়া গাড়ি নিয়ে গেলাম, যা ঘোরাফেরা করলাম, যা শুনলাম যে আমার ইউনিভার্সিটি দেওয়া হয়েছে রিসার্চ ট্রেনিং কলেজে 4টে রুম আমার জন্য বরাদ্দ করা হয়েছে, 5টা রুম। সেই 5টা রুমে কিছুই নেই, চেয়ার টেবিল কিচ্ছু নেই। ওই দিন ঘুরে ফিরে চলে আসলাম, আসে বাসা থেকে 50,000 টাকা নিয়ে গেলাম, অন্তত চেয়ার টেবিলটা কিনে নিয়ে যাই, সেটা কিনে নিয়ে গেলাম। এখানে আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু কথা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে, আমার বাড়ি পাবনাতে হওয়ায় এই যে যখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলো, এই বিষয়টি আমি ওই সময়ে, আমি খুব ছোট হলেও আমি দেখেছিলাম পাবনার মানুষের মধ্যে এই বিষয়টা একটা আবেগের মতো কাজ করতো যে পাবনায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি যখন শুরু হয় এর কাঠামোগত অবস্থা বা প্রশাসনিক অবস্থা খুবই নড়বড়ে জায়গায় থাকবে, এটা খুবই স্বাভাবিক, কারণ একদমই প্রতিষ্ঠা লগ্নর সময় থেকে। হয়তো আপনি চলে যাওয়ার পরে আরো অনেক উপাচার্য এসেছে, কিংবা আরো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এসেছে সেখানেও আরো অনেক উপাচার্য আসেন, কিন্তু এই যে স্যার আপনি প্রতিষ্ঠা লগ্নের সময় শক্ত হাতে যে বেসটা করে দিয়ে গিয়েছিলেন, এটি আমাদের পাবনাবাসী তথা বাংলাদেশের মানুষের কাছে একটি মাইল ফলক হয়ে থাকার মতো একটি বিষয় স্যার। আমরা সব সময়ই আমরা এই বিষয়টি স্মরণ করি যে এই যে আমাদের এলাকাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। ভাগ্যচক্রে আমারও চান্স হয়েছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমার পড়া হয়নি যে কারণেই হোক। তাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা আবেগের জায়গা, একে তো নিজের এলাকার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপরে এখানে আমার চান্স হয়েছিল। সেই জায়গাটিতে স্যার আপনি যে ভিত্তিটা করে দিয়েছেন স্যার, এই জন্য আমরা পাবনাবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি অনুমতি দেন স্যার, আমার পরবর্তী প্রশ্নের দিকে যেতে চাচ্ছি। আরেকটা আমি শেষ করি, তারপরে পরবর্তী প্রশ্ন। জি স্যার। তারপরে সেখানে যাত্রা শুরু হলো, চেয়ার টেবিল কিছু নেই, 1 টাকা 4 আনা ভাড়া একটা চেয়ার, এরকম চেয়ার ভাড়া করে নিয়ে এসে ছাত্রছাত্রীদের বসার জায়গা করলাম, সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করলাম। সবকিছুই আমি, পিয়নও আমি, দারোয়ানও আমি, শিক্ষকও আমি, ভাইস চ্যান্সেলরও আমি, 12 জন শিক্ষক নিয়ে শুরু করলাম। সে যাত্রা অনেক দুর্গম একটা যাত্রা ছিল আমার জন্য। আর তুমি যেটা বললে যে একজন ভাইস চ্যান্সেলর হিসাবে সাধারণত হাত পা ধুয়ে যে চেয়ার টেবিলে বসার কথা, কিন্তু আমার সৌভাগ্য সেটা হয়নি। আমি হাত পা ধুয়ে চেয়ার নিয়ে বসার সৌভাগ্য হয়নি, সবকিছু আমার নিজের হাতে গড়ে নিতে হয়েছে, এবং সেটা আমার জন্য খুব আনন্দের ছিল। এবং যে 206 জন ছাত্রছাত্রীকে ভর্তি করিয়েছিলাম, পড়িয়েছিলাম, তাদের সাথে আমার যে সখ্যতা হয়েছিল, সেটা সেই স্মৃতিগুলো মনে রাখার মতো। আমি, তুমি যেটা বললে সেটা সত্যি একটা ভালো কথা বলেছে, যে আমি যে ভিত্তি, আমি একটা ভালো ভিত্তি দাঁড় করে দিয়ে এসেছিলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপরে যে কারণেই হোক আমার কন্টিনিউ করা হয়নি, কিন্তু পরবর্তী সময়ে যারা এসেছেন তাদের অনেক ঐশ্বর্য হয়েছে, অনেক অর্থ তারা পেয়েছেন, কিন্তু যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়া দরকার, যেভাবে ডেভেলপমেন্ট হওয়া দরকার, সেভাবে হয়নি। তুমি পাবনার মেয়ে, তাই তোমাকে বলছি যে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি পালি, সংস্কৃত, তারপরে উইমেন এডুকেশন, এইগুলো সাবজেক্ট খোলা দরকার ছিল না, কোনো ক্রমেই দরকার ছিল না। প্রযুক্তি নির্ভর বিষয়গুলো এখানে একটু বেশি চর্চা হওয়ার দরকার ছিল, অবশ্যই করা হয়নি। যে কারণেই হোক এই বিষয়গুলো হয়নি স্যার।
চলে যাচ্ছি স্যার আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। স্যার আপনার কথা থেকে আমরা শুনলাম যে আপনার গবেষণা এবং আপনার পাবলিকেশনস সম্বন্ধে, যে পাবলিকেশনস গুলোই বলতে পারি আপনার এই যে আজকের আপনার যে অবস্থার এর পেছনের সবচাইতে যদি বলি হিডেন ক্লু বা যেটাই বলি না কেন, যে আপনার সাফল্যের পেছনের একটি গোপন রহস্য, যেভাবেই আমি সংজ্ঞায়িত করি না কেন, এইগুলো অনেক বেশি অবদান রেখেছিল। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আপনি আপনার গবেষণা কাজগুলো পরবর্তীতে গবেষণা কাজগুলো আবার পাবলিকেশন আকারে প্রকাশ করা, এই যে বিষয়গুলো আজকের তরুণ সমাজ যদি এই জায়গাগুলোতে আসতে চায় স্যার, তাদের কি করতে হবে বা তাদের কি যোগ্যতা থাকা উচিত সেই ক্ষেত্রে? প্রথম হচ্ছে যে আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে বড় করেছি আমার গবেষণাটাকে, সাথীরা অনেকখানি জানে যে কিভাবে একাগ্রতা না থাকলে আমি শুক্রবারের দিনও জুমার নামাজ পড়তাম ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি মসজিদে, এবং দুপুর বেলা আমি এই 10-12 জন ছাত্রছাত্রী একসাথে দুপুরের খাবার খেতাম। আমি ফ্যামিলির সাথে দুপুরের খাবার, শুক্রবারে দুপুরের খাবার না খেয়ে আমি খেতাম হচ্ছে আমার ছাত্রছাত্রীদের সাথে। আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি এই জন্য যে আমি সবকিছু ডিটেলস না করে উদাহরণ দিয়ে বলে যাচ্ছি যে কি করা দরকার। আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে যেটা আমি পেয়েছিলাম, আমার যে সুপারভাইজার ছিলেন, এমএসসি সুপারভাইজার, তিনি যে উক্তিটা বলেছেন সেটা আমি বলেছি। একজন উনি বলতেছেন আমার গবেষণার ছবি নেওয়া দরকার। এখন আমাদের ফটোগ্রাফার সহজে ছবি নিয়ে দিতে চায় না। তখন উনি আমাকে বললেন যে তুমি যা বলো নায়েব ভাই, আপনার মতো ফটোগ্রাফার দুনিয়াতে আর নাই, আপনিই হলেন সবচেয়ে ভালো ফটোগ্রাফার। তো প্রফেসর গোলাম আলী ফকির স্যারও বলেন, ওদুদ স্যারও বলেন, তাই আপনার কাছে আসছি। আমার সেই ওষুধ খুব কাজে লাগলো। আমি যা নায়েব ভাইকে যখন বললাম এই উক্তিগুলো, তখন বলে এই মিয়া তোমার কি কি নিতে ছবি নিয়ে আসো। আমি তখন আমার গাছের পাতা, ফুল ফল যা ছিল নিয়ে সেই ছবিগুলো নিয়ে দিলেন। তো একজন শিক্ষার্থীর যেমন আগ্রহ থাকতে হবে, আবার যিনি তাকে গাইড করবেন তারও ইন্টারেস্ট থাকতে হবে। যেটা আমি বললাম যে সাথীদের সময় আমি 12-14 জন ছিলেন একসাথে গাইড করি। আমি যখন এমএসসি করি তখন ল্যাবরেটরির চাবি আমাকে দিয়ে দিতেন ওদুদ স্যার। এটা কিন্তু ওদুদ স্যারের মতো মানুষ, এত প্রিন্সিপাল মাইন্ডেড মানুষ, এত সৎ, সাহসী এবং মেধাবী, ওদুদ স্যারের নাম বললে ওদুদ স্যার যদি একটা করিডোরে হেঁটে আসতো আমরা সাইড দিয়ে দাঁড়িয়ে যেতাম, এইরকম ওনার পার্সোনালিটি। উনি যখন আমাকে চাবি দিতেন তাহলে বিশ্বাস করতে পারো যে কতটুকু বিশ্বাস উনি আমাকে করতেন। আমি ক্লাসের পরে মধুপুর ফরেস্টে যে আমার রিসার্চ ম্যাটেরিয়ালস নিয়ে আসতাম, সেগুলো প্রসেস করতে আমার অনেক সময় লাগতো, রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা বেজে যেত। তো আমি একদিন ওনাকে বলছি, স্যার আপনার তো, আমার তো কাজ করতে অনেক দেরি হয়ে যায়, আমি কি স্যার চাবিটা কি সকালবেলা, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সকালবেলা দিতে পারি? তখন উনি বলছেন যে দেখো আমি, তুমি ওখানে একা একা কাজ করছো আর আমি এখানে বসে তোমার ভাবির হাতের চা খাচ্ছি, আমার জীবনটাই সহজ না তোমার জীবনটা সহজ? অতএব তুমি যতক্ষণ তোমার লাগে ততক্ষণ তুমি ল্যাবরেটরিতে কাজ করে তারপরে চাবি আমাকে চলে দিবা। আবার থিসিসের গল্প বলি। আমার সুপারভাইজার বিদেশে চলে গেলেন, গোলাম আলী সাহেব, আমার থিসিস লিখতে হলো ওদুদ স্যারের সাথে। আমি থিসিস লিখে ওনাকে নিয়ে যাই, উনি একবার দেখে টেকে ফেলে রিরাইট করে নিয়ে আসে, আবার দিয়ে আসি, আবার বলে রিরাইট করে নিয়ে আসে। এইভাবে 5 বার রিরাইট করার পরে আমি যখন বললাম স্যার আমার থলিতে আর কোনো বিদ্যা নাই রিরাইট করা, বলছে এখন পারফেক্ট হয়েছে তোমার থিসিস, কারণ তোমার থিসিস সম্বন্ধে আমি জানি না কিছু, গোলাম আলী জানতেন সব আর কি। অতএব তোমার থিসিস তুমিই লিখেছো, আমি শুধু তোমার গেট আপটা দেখে দেবো, ইংরেজিতে দেখে দেবো, আর কিছু দেখার সুযোগ নেই। অতএব শিক্ষক সুপারভাইজারেরও অবদান অনেক অনেক বেশি। আবার আমার পিএইচডি সুপারভাইজারের কথা বলেছি, যখন আমার ভাইয়েরা বেড়াতে গিয়েছিলেন ইংল্যান্ড, তখন ওনার একটা ভিজিট ছিল ওই আমার সুপারভাইজারের সাথে। আমার 2 সুপারভাইজার একসাথে বসছে, আমি সামনে বসছি, তখন এই 2 জন একজনের থেকে আর একজন আমার প্রশংসা শুরু করে দিল।
একজন বলে না এই করেছে, বলে হ্যাঁ হ্যাঁ ওই এই করেছে। এমন ভাবে শুরু করলেন দুইজন যে আমি তখন কত প্রশংসার নদীতে মানে ভাসতে পারতাম, উঠে চলে আসলো, তোমরা দুইজন কথা বলো আমি আসতেছি। মানে যদি ছাত্র এত ভালো না হতেন তাহলে কিন্তু দুইজন সুপারভাইজার সমভাবে প্রশংসা করতেন না, এবং করতেন এই জন্যই যে আমি আমার মন দিয়ে, আমার প্রাণ দিয়ে, সময় দিয়ে আমি গবেষণা করতাম। আমি উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বেড়াতে যেতাম, হাট বাজার করতাম। হাট বাজার করে এসে যেই বাসায় ঢুকতাম তখন আমার মনে হতো আমার তো ল্যাবরেটরি যাওয়া হয়নি। আমি সব সদাইপত্র সব আমার দোতলার বাসায় বা স্ত্রীকে তুলে দিয়ে এক কাপ চা খেয়ে ল্যাবরেটরিতে চলে যেতাম, যে রাত্রি 9টা 10টা পরে তারপরে আসতাম ল্যাবরেটরি থেকে। তেমনও হয়েছে আমি কাজ করতে তো দেরি হয়ে গেছে, আমাদের যে বাড়িতে থাকতাম সেটা মেইন একটা গেট ছিল, 11টা ফ্যামিলি মিলে একটা একটা বাড়ি ছিল, সে বাড়ির গেট বন্ধ হয়ে যেত, সবার কাছে চাবি থাকতো। এখন 11টার সময় এসে আমি দেখি গেট বন্ধ, আর আমি তো চাবি নিতে ভুলে গেছি। এরকম প্রায়ই আমার হতো আর কি। আমি ওই বাইরে দাঁড়িয়ে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে ঢিল দিতাম আমার আমার ঘরের জানালায়, বড় বড় কাঁচের জানালা। আমার স্ত্রী তো ঘুমাইতো না, জানতো যে ভদ্রলোক আসবে, তাকে খাওয়াইতে হবে, সে বসেই থাকতো আর কি। যেই ঢিল দিতাম সে তখন বুঝতো যে ও ভদ্রলোক তো চাবি রেখে চলে গেছে, সে নিচে এসে চাবি দিয়ে ঘরটা খুলে দিত, আমি তখন ঢুকতাম। এই জন্য গল্পটা বলছি যে ঘরের মানুষ, যিনি স্ত্রী, ওনার যদি সহযোগিতা না থাকে আমি মনে হয় না কোনো পৃথিবীর কোনো বড় মানুষই বড় হতে পারে। তার আগ্রহ, তার মেধা, তার মনন, তার সহযোগিতা খুবই প্রয়োজন। যেমন আমি আয় করতাম, মাস শেষে বেতন নিয়ে এসে আমার স্ত্রী হাতে তুলে দিতাম। ছেলে মেয়ের কি করতে হবে, কোথায় পড়াশোনা করবে, স্কুলে কাকে নিয়ে যেতে হবে, কাকে দিয়ে আসতে হবে, কোন সময় পড়বে, কি খাবে, সব দায়িত্ব এই ভদ্র মহিলা নিতেন। এবং তার অবদান আমার ছেলে মেয়ের উপরে অনেক 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 গুণে প্রভাব খেলেছে, যার ফলে আমার বড় মেয়েটা এখন সার্জারির এফসিপিএস। সে যখন কলেজে পড়ে তখন গাইনি ওয়ার্ডে একদিন আমার স্ত্রীটাকে আনতে গেছে রাত্রি 10টার সময়, আমার বাসা পাশেই ছিল। গাইনি ওয়ার্ড দেখে তার পছন্দ হয়নি, খুব ঘৃণা লাগছে, গন্ধ লাগছে। বাসায় এসে বলতে, বাবা আর যাই করো তুমি গাইনি ওয়ার্ডে পড়বা না, এই বিদ্যা পড়বা না। তারপরে সে যখন মেডিকেলে চান্স পেলে তখন সে সার্জারিতে পড়াশোনা করলে এবং সার্জারিতে এক্সপিরিয়েন্স পেল। ছেলেটা মধ্যে, দুই বোনের মধ্যে মধ্যে ছেলে, সেও খুবই অত্যন্ত মেধাবী ছিল। সেও আর্টে A+ পেয়েছিল অ্যাবারডিনের একটা স্কুল থেকে। সে এ লেভেল করেছে বাংলাদেশে, ও লেভেল করেছে অ্যাবারডিনে। ওই সুবাদে সে খুব বড় একটা কলেজে পড়ার সুযোগ পেয়েছিল এবং সেই মেধাটা তার এখনো কাজে লাগতেছে এবং সে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেও একটা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া আছে তার, চিফ ইঞ্জিনিয়ার হিসাবে। ছোট মেয়েটা আমি সবসময় বলি যে সে হচ্ছে আমার বাসার প্রাইম মিনিস্টার। সে একটু বেশি চটপটে এবং খুব ভোকাল। আবার মাঝে মাঝে তো ঠাট্টা করে বলতে, তুমি আমার বাসার শেখ হাসিনা, খালেদা জিয়া। একথাও বলি আমি সবার সাথে, আমার নাতনিদের সাথে ঠাট্টা করে বলি যে তোমার এই খালা আর ফুপু এরা কি কিন্তু শেখ হাসিনা, খালেদা জিয়া। হোয়াট ডু ইউ মিন বাই শেখ হাসিনা, খালেদা জিয়া? আমি সে প্রাইম মিনিস্টার আমার বাসার। তো সে খুবই ভালো পড়াশোনা করেছে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএফ থেকে বিবিএ পাস করেছে। ফ্রান্সের ইনসিপ, যেটা পৃথিবীর নাম্বার 1 ইনস্টিটিউট, সেখান থেকে সে MBA করে আসছে। এসে সে কানাডায় চলে গেছে, তার হাজবেন্ডও চলে গেছে, দুইজন কানাডায় টরন্টোতে আছে এবং খুব ভালো কাজ করছে। তো বললাম যে সে খুব প্রশাসক হিসেবে খুব ভালো আছে, যেখানেই সে চাকরি করেছে, যতদিনই চাকরি করেছে সেখানে তার মানে তার মেধার স্বাক্ষর রাখতে পেরেছে। তো আমি আল্লাহ পাকের মেহেরবানিতে আমার অবদানের চেয়ে এই বেশি আমার স্ত্রীর অবদান অনেক বেশি। আমি খুব গ্রেটফুল ফিল করি আর কি আমার স্ত্রীর কাছে, এবং আমার সন্তানদের কাছে আমি গ্রেটফুল যে তারা তাদের লেখাপড়া ঠিক মতো করেছে এবং তারা তাদের স্পিচের লক্ষ্যে পৌঁছে গেছে। এই যে গল্পটা হলো, আমাদের বাবা মারও সাহায্য করতে হবে আমাদের সন্তানদেরকে বড় করার জন্য। শুধু সন্তানকে বললেই হবে না, পরও বললেই হবে না, তার পড়ার পরিবেশ দিতে হবে। আমার মনে আছে আমার মেয়ে যখন মেডিকেলে ভর্তি হলো তখন সে ক্যাডেট কলেজ থেকে পাশ করা নিয়ে সে বায়োলজিতে বোর্ড হাইস্ট মার্কস পেয়েছিল। মেডিকেলে ভর্তি হওয়ার পরে সবই তো ইংলিশ মিডিয়াম, পরে তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করে গেছে, সব বুঝতো না। তখন আমাকে 2-3টে বাংলা ডিকশনারি নিয়ে তার পাশে বসে থাকতে হতো। 3 মাস আমি তার বসে থেকে, সে একটা ওয়ার্ড জিজ্ঞেস করতো, তাড়াতাড়ি আমি বের করতাম এর অর্থ কি,
অর্থ তারা বলতাম, তারপর সে সেটা করতো, চোখ দিয়ে পানি ঝরতো, আর সে পড়াশোনা করতো। 3 মাস পরে তারপরে সে সেটেল হলো এবং সে ভালো রেজাল্ট করলো তার পরীক্ষায়। স্যার, তার মানে আমাদের সমাজের প্রতি বার্তাটি এমন হতে পারে যে আজকের যে তরুণ সমাজ, তাদের ভবিষ্যৎটি কেমন হবে এটি যেমন সেই তরুণ সমাজের প্রচেষ্টার উপর নির্ভর করবে, ঠিক তেমনি তাদের পরিমণ্ডলে থাকা মানুষগুলো, তার মা বাবা, তার ভাই বোন কিংবা তার জীবন সঙ্গী, তাকে ঘিরে যে মানুষগুলো আছে, তাদেরও আসলে অনেক সাপোর্টের দরকার তাদের এগিয়ে যাওয়ার জন্য। অবশ্যই। আমি আর একটা ছোট্ট গল্প বলি আর কি, কেন কেন বাবা মার সাপোর্ট দরকার। আমার যে ভাই মরহুম শামসুল হক মৃধা, ওনাকে আমি সবসময় স্মরণ করি এই জন্য যে উনি আমার একজন মেন্টর ছিলেন। তা আমি একবার বাড়িতে গেছি ছুটিতে, ক্যানাডাই হয়ে গেছে, ছুটিতে বাড়ি গেছি। তো কয়েকদিন পরে আবার ইউনিভার্সিটি খুঁজছে, তখন আসলাম। আসার আগে আমি বলতে আমার টাকা লাগবে, আমি এতে যাবো, ইউনিভার্সিটি যাব। তখন আমার বড় ভাই তো তারে ওটা কয়েকদিন আগে টাকা আসার আগে টাকা পাঠালাম, আমাদের টাকা থাকে নাকি, খরচ হয়ে গেছে তো। তারপরে এখন টাকার দরকার, টাকা কই পাওয়া যাবে। তখন আমি খুব সিরিয়াস একটা কথা বলেছিলাম, মনে হলো খুব লজ্জাও লাগে। বলছিলাম আমার বড় ভাই যখন খুব মানে এ করে বলতেছেন, তখন আমি বলছিলাম যদি ভাইকে ইউনিভার্সিটি পড়াতে দিতে পারো, টাকা যদি না পাও, তাহলে তোমার দোতলা ঘরটা বিক্রি করে দাও না। মানে কিরকম একটা অধিকার এবং কিরকম একটা মানে ইয়া থাকলে, যোগাযোগ থাকলে এরকম একটা বড় কথা আমি বলতে পারি। এ কথা বলার সাথে সাথে আমার মেজে ভাই দাঁড়া আমার মেজে ভাই তাড়াতাড়ি একটা চাকরি দিয়ে একটা ঘোড়া ডাকলো, ডেকে তারপরে ঘরে মাস খেসারি কলাই ছিল, 3 বস্তা খেসারি কলাই সে ঘোড়ার পিঠে করে নিয়ে যে তারপর বিক্রি করে আমাকে টাকা দিল, আমি সেই টাকা নিয়ে ইউনিভার্সিটিতে আসলাম। এই যে পরিবারের সহযোগিতা, পরিবারের সহযোগিতাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। নট অনলি বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজনেরও সহযোগিতা খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, এই যে আমাদের তরুণ সমাজ, এই তরুণ সমাজকে তো আপনি আপনার জীবনের বিভিন্ন পর্যায় থেকে দেখেছেন। যেমন আপনি দেশে যখন শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন আপনি এক ধাপে তরুণদের দেখেছেন, হয়তো তখন আপনি শুধু আপনার বিভাগের তরুণ সমাজ যারা তাদের দেখেছেন। কিন্তু এরপরে যখন আপনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে উপাচার্য হিসেবে ছিলেন, তখন শুধু কোনো একটি বিভাগ নয়, একটি বিশ্ববিদ্যালয়ের অনেক অঙ্গনের অনেক সাইডের আপনি তরুণদের দেখার সুযোগ পেয়েছেন। এছাড়াও আপনি যখন দেশের বাইরে শিক্ষকতা করেছেন, তখনও হয়তো বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও সেই সময়ের বা সেই সময়কার তরুণদের সঙ্গেও আপনার একটা পরিচয় ছিল, তাদেরকেও আপনি দেখেছেন। এই যে বিভিন্ন স্টেপে আপনি তরুণদের দেখেছেন, এখান থেকে আপনার যে অভিজ্ঞতা হয়েছে স্যার, এখান থেকে জানতে চাচ্ছি বর্তমানে আমাদের যারা তরুণ সমাজ আছে তাদের প্রতি আপনার পরামর্শ কি, বিশেষ করে এই যে পাবলিকেশনস গুলো আছে বা রিসার্চ গুলো আছে, এই ক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনি তাদের কি পরামর্শ দেবেন? প্রাথমিক অবস্থায় যে শিক্ষাদান, সে পদ্ধতিটা সম্বন্ধে আমি তো আগেই বলেছি যে পিতামাতার আগ্রহ এবং স্কুল কলেজে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের সততা, তাদের দক্ষতা এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য একজন শিক্ষকের উপরে, শিক্ষার্থীর উপরে অনেক অবদান রাখে। সেটা এই জন্য আমাদের শিক্ষক সমাজকে প্রকৃত শিক্ষক হতে হবে। ওই যে আমার পণ্ডিত স্যারের গল্প বলছিলাম, যে সে পণ্ডিত স্যারের মতো স্যার হতে হবে, আমার আবু বকর স্যারের মতো স্যার হতে হবে, আমার প্রফেসর গোলাম আলী ফকির স্যারের মতো স্যার হতে হবে, ওদুদ স্যারের মতো স্যার হতে হবে, আজিজ খান স্যারের মতো স্যার হতে হবে। এই ধরনের স্যার যদি আমরা হতে পারি, এই ধরনের শিক্ষক যদি আমরা হতে পারি, তাহলে আমাদের তরুণ সমাজকে উঠে আনা খুব সহজ হবে, আমাদের পথে তাদেরকে নিয়ে আসতে হবে। আমি যেহেতু বক্তব্যের শেষ দিকে চলে আসছি, আমি দুটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে কৃষি এবং শিক্ষা। যেহেতু কৃষি আমার বিদ্যা, আমি এটা পড়াশোনা করেছি, আর শিক্ষা হচ্ছে আমার কর্মজীবন। এই দুটি বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কৃষিতে কিন্তু অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনো কিন্তু উন্নতি করার অনেক অনেক সুযোগ আছে। আমরা যদি দীপ্ত কৃষি অথবা বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে যে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখি, সেখানে দেখা যাবে যে আমাদের কৃষকেরা আমাদের
শিক্ষিত ভাইয়েরা তারা কিভাবে কৃষি কাজ করছে, তারা কিভাবে খামার তৈরি করছে, এই ব্যাপারগুলো একদিকে যেরকম তাদেরও আগ্রহ থাকতে হবে, সরকারেরও সেখানে প্রণোদনা দিতে হবে, সরকারেরও সহযোগিতা করতে হবে কৃষিতে এগিয়ে আসার জন্য। বর্তমানে আমাদের কৃষি মন্ত্রী আছেন একজন কৃষিবিদ, আগেও যিনি কৃষি মন্ত্রী ছিলেন তিনিও কৃষিবিদ না হইলে কৃষির উপরে তার অনেক অভিজ্ঞতা হয়েছিল, এবং কৃষি কাজে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের কৃষি বিজ্ঞানীদেরকে সহযোগিতা করতে হবে, কৃষি বিজ্ঞানীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারা কৃষি শিক্ষাটাকে উপরে নিয়ে আসতে পারে। কৃষি শিক্ষা এখনো অনেক ভালো আছে, কৃষি শিক্ষার সিলেবাস গুলো বেশ ভালো, অতএব যে সিলেবাসে তারা পড়াশোনা করে আসতেছে তারা আমাদের দেশে কৃষি কাজে এগিয়ে নিয়ে যেতে পারবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কৃষিকাজকে যান্ত্রিকরণ করা দরকার, এখন কিছুটা যান্ত্রিকরণ হচ্ছে, আরো বেশি যান্ত্রিকরণ করা দরকার, এবং কৃষিতে ভালো বীজের সরবরাহ করতে হবে। আর সবচেয়ে বেশি জিনিসটা অবহেলিত বলা হয়, করা হয় না, সেটা হচ্ছে জৈব সার। আমাদের কৃষিতে জৈব সারের প্রবর্তন অনেক বেশি করতে হবে, এই জন্য যে আমাদের মাটিতে জৈব সারের পরিমাণ অনেক কম, আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। অতএব সেখানে যদি আমরা জৈব সার বাধ্যতামূলক ভাবে জৈব সারের একটা ব্যবহার করতে পারি, তাহলে সেখানে একটা পরিবর্তন আসতে পারে। এখন একটা টেকনিক্যাল বিষয়ে বলি, যেহেতু সাথী জানে সেটা আর কি, আমরা একটা বিষয় নিয়ে গবেষণা করি, সেটা হচ্ছে আরবাস্কুলার মাইক্রোরাইজাল ফাঙ্গাস, একটা বেনিফিশিয়াল সয়েল ফাঞ্জাই। এতে সাধারণত যে সমস্ত মাটি পানির নিচে থেকে যায় সেখানে এই ফাঙ্গাসটা নষ্ট হয়ে যায়। এটাকে আবার যদি আমরা রিপ্লানিশ করতে, আবার যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে পেঁয়াজ থেকে শুরু করে এই জাতীয় শস্যে অনেক বেশি উপকার হবে। সেটার দিকে আমাদের অনেক বেশি নজর দেওয়া দরকার। আমি খুব অতি সম্প্রতি একটা ছোট্ট বই লিখেছি, আর যেটার নাম দিয়েছে উদ্ভাবনী কৃষি এবং বাংলাদেশ। এটা এই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের কৃষিতে একটা অঙ্গ সংগঠন সাব কমিটি, সেখানে আমাকে সদস্য করার ফলে আমি এই বইটা তাদের উদ্দেশ্যে লিখেছি। সেখানে আমি বলতে চেয়েছি যে বাংলাদেশে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে গবেষণা করা দরকার এবং পিছিয়ে আছি আমরা, সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এতে কৃষি আর শিক্ষার ব্যাপারে সবচেয়ে যে জিনিসগুলো আমি বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে। কারণ রাতের বেলা এমবিএ করানো, দিনের বেলা আমি ক্লাস নেব না মাস্টার, আমি রাতের বেলা এমবিএ করাবো কারণ আমার সেখানে অর্থ আছে। আমি জেনারেল ইউনিভার্সিটিতে ক্লাস নেব না, না নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ক্লাস নেব। আবার আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হয়েছে, আমি অনেকগুলো প্রাইভেট জানি যেগুলো ছাত্র সংখ্যা 500, 1000, 1500, 2000, এই ধরনের ছাত্র দিয়ে অত বড় একটা এস্টাবলিশমেন্ট করা বা চালানো আমার মনে হয় খুব বেশি লাভজনক হচ্ছে না শিক্ষা ক্ষেত্রে। আমাদের যা হবার হয়ে গেছে, যেগুলো হয়েছে সেগুলো তো বন্ধ করতে পারবো না। আগামীতে ভবিষ্যতে আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতে পারি। আমার আগামীতে আমার অনুরোধ থাকবে যে আর যেন এই ধরনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রাইভেট ইউনিভার্সিটির অনুমোদন না দেওয়া হয়। পক্ষান্তরে অনেক সুযোগ আমাদের বাংলাদেশে 1780টা কলেজ আছে। আমরা যদি এই এডওয়ার্ড কলেজ বলতে, যেহেতু পাবনা আমার বাড়ি, যশোরে বাড়ি পাবনা, এডওয়ার্ড কলেজ আমাদের খুব অত্যন্ত নাম করা একটা কলেজ। এডওয়ার্ড কলেজকে যদি আমরা, এখন অনার্স আছে, যে একটা সাবজেক্টে মাস্টার্স খোলা হয়েছে, অনেক সাবজেক্টেই কেন মাস্টার্স খুলি না? এটাকেই কেন আমরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে কেন আমরা ছাত্রছাত্রী তৈরি করি না কেন? এরকম বড় বড় কলেজ, ছোট ছোট কলেজ, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে কলেজ, প্রত্যেকটি উপজেলাতে একটা করে কলেজ, প্রত্যেকটি জেলা উপজেলায় একটি করে কলেজ যদি আমরা এইভাবে উন্নতি করি, তাহলে তো আমার মনে হয় ছাত্ররও অভাব হবে না, এত টাকা পয়সা শিক্ষার মানটাও বজায় থাকবে, যে শিক্ষাটা আমরা চাই রাখা যাবে। যদিও এখন কলেজগুলোতে শিক্ষার মান বজায় রাখতে বেশি কষ্ট হয়ে গেছে, কারণ আমি এখন একটা কলেজের পাবনা কাশীনাথপুরে মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সেখানে যে আমি দেখলাম যে অনেকগুলো ডেফিসিট আছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। এখন আমরা যদি এই কলেজগুলো উন্নতি করে যদি আমরা হায়ার এডুকেশনের সুযোগ করে দিই, তাহলে তো হায়ার এডুকেশন আমাদের চলে যেতে পারে। জি স্যার, হয়তো
সেখান থেকে আমরা বাংলাদেশের শিক্ষার এমন একটা জায়গা পেতে পারি স্যার। আমাদের এই যে আমরা যে শিক্ষা দেব, আমাদের শিক্ষা হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে। আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান এই ধরনের অনেকগুলো সাবজেক্ট আছে যার দরকার আছে, কিন্তু এত দরকার নেই। আমাদের প্রত্যেকটা কলেজেই কিন্তু আমাদের এই এই রাষ্ট্র বিজ্ঞান এ ধরনের আরো কিছু সাবজেক্ট নাম ভুলে যাচ্ছি আমি, যেগুলো পালি, সংস্কৃত প্রত্যেকটা কলেজে খোলা দরকার নেই। এমন কতগুলো সাবজেক্ট আমাদের খোলা দরকার, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট খোলা দরকার, যেখানে আমরা বিজ্ঞানের গ্রাজুয়েট তৈরি করতে পারি। আমি আবার পক্ষান্তরে খালি গ্রাজুয়েট আর মাস্টার ডিগ্রি হোল্ডারই তৈরি করার জন্য আমি মানে অ্যাডভোকেট করছি না। আমি জোর দিচ্ছি টেকনিক্যাল এডুকেশনের দিকে। যদি আমাদের টেকনিক্যাল এডুকেশনটাকে আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের বেকার সমস্যা অনেকটা কমে আসতে পারে স্যার। আমাদের দেশে যেরকম তাদের কর্মসংস্থানের সুবিধা হবে, তারা নিজেরা সুবিধা পাবে। আবার এই টেকনিক্যাল গ্রাজুয়েট গুলোই কিন্তু আমাদের বিদেশে আশেপাশে সৌদি আরবের দেশগুলোতে সেখানে চাকরি বাকরি পেতে প্রচন্ড রকম ভাবে সুবিধা হবে। জি স্যার, সর্বোপরি ভাবে আমাদের দেশের যে একটি আমরা ট্রেন্ড দেখতে পাই যে আমরা অনেক বেশি গ্রাজুয়েট, কিন্তু আমাদের কর্মের সুযোগটা অনেক কম। আমরা আবার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকি, আমাদের বিদেশে যাওয়ার সুযোগটাও কম। দুই দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং স্যার, আপনার পরামর্শ থেকে আমরা যা জানতে পারলাম, ঠিক আমাদের দর্শক মন্ডলী যারা এখন শুনছেন, কেউ যদি এই বিষয়টা নিয়ে ভাবেন বা এই বিষয়টা নিয়ে হয়তো ওপর মহলে, আমাদের দেশের ওপর মহলে কিছুটা চিন্তা ভাবনা হয়, হয়তো আমাদের দেশের শিক্ষার প্রেক্ষাপট, আমাদের কর্মক্ষেত্রের সুযোগের প্রেক্ষাপট গুলোর চিত্রগুলোই পাল্টে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে আমরা অনেক সুন্দর একটি সময় পার করলাম। একদম সর্বশেষে জানতে চাচ্ছি স্যার, লার্ন টাইমের এই অনুষ্ঠানটিকে আপনি কিভাবে দেখছেন, এখানে এসে আপনার কেমন লাগছে প্লিজ স্যার? আমি এক কথা বলবো, সুপার। তার আগে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আমি একটা পদ্ধতি বের করেছি, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী একটি সমন্বিত কৃষি খামার। এখানে আমি যেটা বলতে চেয়েছি যে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব ছাত্রছাত্রীকে যদি আমরা তার নিজ আঙিনায়, নিজ বাড়িতে, নিজ বাড়ির পাশে যদি ফলমূলের গাছ, শাকসবজি ফলমূলের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে পারি, হাঁস মুরগি পালন করার উদ্বুদ্ধ করতে পারি, যদি পুকুরে মাছ চাষ করার উদ্বুদ্ধ করতে পারি, তাল গাছ, তারপর সজনা গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে একদিকে কৃষির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানো যেতে পারে, অন্যদিকে পরিবেশ উন্নয়নেরও সুবিধা হবে। আমি এই বিষয়টি অনেক জায়গায় প্রচার করেছি। এখন তুমি যেটা বললা যে আমাদের দেশের যারা প্ল্যানার আছেন, যারা আমাদের এই বিষয়ে প্ল্যান করেন, তারা যদি এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেন, কোনো ধরনের সহযোগিতা চান, আমি বাই অল মিনস আমি রেডি আছি আমার উদ্ভাবনী গুলো দেওয়ার জন্য। বিশেষ করে একটি শিক্ষার্থী একটি সমন্বিত কৃষি খামার, এটা একটা নতুন ধারণা। এই ধারণা যদি আমরা পোষণ করতে পারি, তাহলে সারা বাংলাদেশে, শুধু একটা উদাহরণ দেই, যদি আমরা সজনা গাছের কথা বলি, আমাদের বাড়িঘর আছে প্রায় 3.5 মিলিয়ন বাড়িঘর আছে। আমরা প্রত্যেকটা বাড়িঘরে যদি একটা করে যদি সজনা গাছ লাগাতে পারি আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা কমপক্ষে 3 মিলিয়ন সজনা গাছ পেতে পারি। একটা গাছে 5 কেজি সজনা হলে কত সজনা হয়, বাসায় যায় হিসাব করে দেখতে। আর তাল গাছ হচ্ছে বিদ্যুৎ নিরোধক হিসাবে কাজ করছে, এবং বাংলাদেশ সরকার চেষ্টা করছে এই তাল গাছটাতে বাড়ির আঙিনায় এবং রাস্তার ধারে এবং প্রতি জমিতে লাগানোর জন্য। আমি আমার এই পদ্ধতির মধ্যে বলেছি যে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলি, তালের সিজনে একটা তাল খেয়ে তুমি তালের 2 বা 3টে বীজই তোমার বাড়িতে লাগায় রাখবে। 10 বছর পরে আমি দেখবো যে প্রত্যেকটা বাড়ি অন্তত একটা করে তাল গাছ। এই তাল গাছ বিদ্যুৎ নিরোধক হিসেবে কাজ করবে, আবার তালের রস, গুড় আমরা খেতে পারবো। তালের ডগা দিয়ে পাখা তৈরি করা যায়, তালের ডগা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এবং এই তালের যে গুড়ি হয়, গুড়ি দিয়ে খুঁটিয়ে তৈরি করা যায়। এই ধরনের যে সৃষ্টিধর্মী জিনিসগুলো, এগুলো কিন্তু আমি চিন্তা করতে করতে আমার মাথায় এসেছে, এবং আমি এই জিনিসটা কাশীনাথপুর মহিলা কলেজের মাধ্যমে পাইলট প্রজেক্টের মাধ্যমে করতে চাচ্ছি, করা হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমাদের ইয়াতে টেলিভিশনে যেটা প্রোগ্রাম করেছে আমাদেরকে নিয়ে, আরো আগামীতে প্রোগ্রাম করবে। আমি অনুরোধ করব আমাদের যারা প্ল্যানার আছেন, যারা এই জড়িত আছেন, তারা কেউ যদি আমাদের এই কথাটা শুনে থাকেন, আমার বক্তব্য
আমার সাথে যদি অনুগ্রহ করে যোগাযোগ করেন। আমার বয়স শেষ, প্রায় 70 বছর। আমি এ বয়সেও আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যে বিষয়টা, এই একজন শিক্ষার্থী সমন্বিত কৃষি খামার, এই আইডিয়াটাকে আপনাদের সাথে প্রচলিত করে দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যার, আমরাও আশাবাদী। আপনি যে সুন্দর একটি বিষয় আমাদের সামনে এনেছেন, যদিও অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে বিষয়টি এসেছে, আশা করছি এই বিষয়টি দর্শকদের মনকে ছুঁয়ে যাবে। তারা আরেকবার ভাববে এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের প্ল্যানিং কমিশন যারা আছে বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন যে সেক্টরগুলো আছে, তারা এই বিষয়গুলো কিছু বলবেন। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ, বলো বলো। তার রিকোয়েস্টটা হচ্ছে, আমি আজকের আমাদের এই লাইভ ক্লাসে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই যে আপনার উদ্ভাবনী যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আরো একদিন যদি অনুগ্রহ করে আমাদের দর্শকদের কাছে আসতেন, কারণ আমাদের দর্শকরা আসলে অনেক কিছু আজকে মিস করে গেল। আরো একদিন না, আরো কয়েকদিন তোমাদেরকে দেবো। আমার উদ্ভাবনী অসংখ্য ধন্যবাদ স্যার। আমার এখন এ হচ্ছে যে আমরা যাতে এটাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে পারি। এটা এখন ফেসবুকে চলে গেছে, বিভিন্ন লোকের কাছে আছে, কিন্তু আমরা এইভাবে তোমাদের মতো এরকম লাইভ ইয়েতে আমরা করি না। এটা করতে পারলে আরো ভালো। স্যার, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে যতটা সম্ভব এটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের এই জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসেবে পেয়ে লার্ন টাইম পরিবার আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনার সঙ্গে কথা হয়ে গেল, আমরা পরবর্তী আরো অনেকগুলো অনুষ্ঠানে আপনাকে পাবো। সেই অনুষ্ঠানগুলোর জন্য অধীর আগ্রহে আমরা এবং আমাদের দর্শকরা অপেক্ষা করছি স্যার। আমি 2-3 মিনিট একটু সময় নেব। জি স্যার, নিশ্চয়। এই প্রফেসর মৃধার সাথে পরিচয় আমার ছাত্রী সাথীর মাধ্যম দিয়ে। ও আমার গবেষণার সাথে, আমার যেটা অন্য গবেষণা, আমার ন্যানো টেকনোলজির সাথে ও একটা যোগ করেছিল, যেটা বায়োরেমিডিয়েশন অফ হেভি মেটাল। তা সেইটা আমার সাথে প্রফেসর মৃধার সাথে আমরা কিছু পাইলট প্রজেক্টের পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এইতে অনেক কিছু, একটা বিষয় যেটা ওই ফাঙ্গাস যেটা দিয়ে হেভি মেটাল, বিষাক্ত মেটাল গুলোকে আমাদের সবজি এবং তরি তরকারি এর থেকে কমিয়ে আনা। আর দ্বিতীয় হচ্ছে মরিঙ্গা অলিভেরা, যেটা সজিনা গাছ। সেই প্রজেক্টে আমরা কিছু পাইলট প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল বি উইথ ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। সাথীকে কিছু বলবা? তোমাদের সময় থাকলে সাথীকে একটু কথা বলতে দাও। হ্যাঁ সাথী, বলো তুমি একটু প্লিজ। আপু, আপনি যদি কিছু বলতেন। আমার মনে হয় রিচার প্রোগ্রামের টাইম অলমোস্ট শেষের দিকে, সো আমি 1 মিনিটের বেশি নেব না। আমি শুধু এটা অ্যাড করতে যাচ্ছিলাম, মৃধা স্যার ওনার সাক্ষাৎকারে বলছিলেন 10 থেকে 15 জন স্টুডেন্ট তখনই স্যার ল্যাবে ছিল যখন আমি ছিলাম। আমাদের তখনকার সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে 15 জন স্টুডেন্ট নিয়ে একটা রিসার্চ ল্যাব, এই জিনিসটাই ছিল খুবই ইউনিক একটা ব্যাপার। রিসার্চ ল্যাব কনসেপ্টটাই ছিল একেবারে নতুন, তার মধ্যে 10-15 জন স্টুডেন্ট। এবং সেই সময় কিন্তু স্যার আমাদেরকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিত। এখন জিনিসগুলো অনেক কমন, কারণ এখন বাংলাদেশে অনেক টিচার অনেক ফান্ডিং নিয়ে আসে, বাট তখনকার সময় কিন্তু এই জিনিসগুলো খুবই রেয়ার ছিল। এবং আমার মতো স্টুডেন্ট যারা টিউশনি করে পড়াশোনা করতো, তখন আমি কিন্তু একটা টিউশনি বাদ দিয়ে আমার কাছে মনে হতো আমি তো একটা প্রজেক্টে কাজ করি, আমার ট্রাভেলও করা লাগবে না, প্লাস আমি জানতেও পারবো, আমার গবেষণাও করা হবে। এই যে একটা অপরচুনিটি সেই সময়ের সময়, যে স্যার ফান্ড নিয়ে আসা, স্টুডেন্ট হায়ার করা, তাদেরকে রিসার্চে নিয়ে আসা, এবং সেই সময় যদি আমি স্যার লেভেলে না ঢুকতাম হয়তো আমারও কোনোদিন রিসার্চ সায়েন্টিস্ট হওয়া হতো না। তো আমার কাছে মনে হচ্ছিল আমি এই পয়েন্টে অ্যাড করতে চাই যে এখন হয়তো অনেকের কাছে মনে হবে 10-15 জন স্টুডেন্ট নিয়ে একটা ল্যাব, এটা আর এখন কি, বাট তখনকার পার্সপেক্টিভে সেই 1995 সালে ইট ওয়াজ ভেরি রেয়ার। এবং স্যার তখনকার সময়ে ওয়ান অফ দ্য লিডিং রিসার্চ মেন্টর ছিল, শুধুমাত্র আমার কাছে না, অনেকের কাছে আমাদের ইউনিভার্সিটিতেও। তো আমি শুধুমাত্র এটা অ্যাড করতে চেয়েছিলাম। আর একটা বলতে চাচ্ছিলাম, স্যার কিন্তু এখনো রিসার্চ নিয়ে আছে, এমন না যে স্যার রিসার্চ থেকে বের হয়ে গেছে, এখনো স্যারের মাথায় এত রিসার্চ আইডিয়া। আমার 2 জন মেন্টর এখানে, সেদিন আমরা 1 ঘন্টার মতো আড্ডা দিয়েছিলাম, সেখানে এত আইডিয়া উঠে আসছিল। সো দে নেভার রিটায়ার,
still working সাথী, and we're still learning from them. সাথী, তোমার ওই গীতার কথা মনে আছে? নেপাল থেকে আসছে যে মেয়েটা, ওইটা একটু বলো তুমি। ও মেয়েটা কিভাবে কাজ করেছে আমাদের সাথে, গীতা সেরেস্তা। হ্যাঁ স্যার, কিন্তু I'm not sure স্যার এটার সময় আছে কিনা, আমরা হয়তো আরেকটা এপিসোডে সেটা নিয়ে বলতে পারি। আবার বলবো, কারণ আজকে অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আমারও মনে হয় জি স্যার, স্যার আমার এই বিষয়টি মনে হয় যে আমরা খুবই শীঘ্রই, আমরা আশা করছি যে খুবই শীঘ্রই আমরা আপনার সঙ্গে আরো অনেকগুলো ইভেন্ট করব, এবং আমার আন্তরিক অনুরোধ থাকবে সেখানে আপু এবং শাহাবুদ্দিন স্যারও আমাদের সঙ্গে থাকবেন, যেহেতু যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোতে আপনারাও যুক্ত ছিলেন প্রত্যক্ষ পরোক্ষ সকল ভাবেই। তাই আমি এবং আমাদের দর্শক মন্ডলী সকলেই আমরা অপেক্ষা করব, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদেরকে একসঙ্গে আবার পেতে চাই। অসংখ্য ধন্যবাদ সকলকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডক্টর। জি স্যার, একটা কথা শুধু বলছি যে সাথীর সাথে আমার এই যে গবেষণাটা, এটা অ্যাক্সিডেন্ট এটা হয়েছিল। সাথীর যে আসল সুপারভাইজার ছিলেন উনি আমার টিচার, উনি ইন্তেকাল করাতেই সাথীকে আমি আমার মাস্টার ছাত্র হিসেবে পেয়েছিলাম, এবং সেই সুবাদে আমার একটা নতুন দিক, গবেষণার দিক আমাদের কাছে উদ্ভাবিত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, এতক্ষণ কথা বলছিলাম ডক্টর আমিনউদ্দিন মৃধা স্যারের সঙ্গে। আমরা খুবই ভাগ্যবান, আমরা মৃধা স্যারের সঙ্গে আমরা শুনতে পেলাম শাহাবুদ্দিন স্যারের কথা শুনতে পেলাম, আমরা সাথী আপুর কথাও শুনতে পেলাম, যে মানুষগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা এখনো শেষ হয়নি, আমরা তাদের কাছ থেকে শুনতে চাই আরো অনেক কিছু, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত। ততদিন লার্ন টাইমের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Everybody. Everybody, thank you. আবির ভাই, আমাদের লাইভটা কি শেষ হয়েছে? হ্যাঁ, লাইভ শেষ হয়েছে। আমি মিটিংটা কি ক্লোজ করতে পারি? আমি জাস্ট একটু কথা বলে নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আসলে কিছু বিষয় আমার টেনে যেতে হয়েছে। ঠিক 12:30-এ আরেকজন গেস্টের সঙ্গে আমাদের একটা মানে প্রি মিটিং আছে, উনি আসলে দেশের বাইরে আছেন, ওইভাবে টাইমিংটা করা, তো আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। নো প্রবলেম, নো প্রবলেম। আমি এই জন্যই কোশ্চেনটা মৃতা স্যারকে বলছি, স্যার আমি বুঝতে পারছিলাম ওর টাইমিংটা শেষ হয়ে আসছে, এই জন্য সেটা এক্সটেন্ড করিনি। তবে আমরা হচ্ছে আপু, আমরা আরেকদিন বসবো, যদি হলো আরেকদিন ভালো মতো কথা বলা যায়, তাহলে মানে বিস্তারিত ভালো মতো সবাই আলোচনা করা যাবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সময় দেওয়ার জন্য অনেক ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো। আমি নিশা, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আমার দুজন স্যারের সাথে তো আমি বসতে পারলে আমার জন্য বেস্ট টাইম, আমার বলার কিছু নেই। আমার অনেক ধন্যবাদ আমাকেও ইনভাইট করার জন্য, এটা বিগ অপরচুনিটি ছিল। আবার স্যারদের সঙ্গে আপনাকে আমাদের মাঝে আমরা প্রত্যাশা করছি আপু। অ্যাবসলিউটলি শিওর। থ্যাংক ইউ। সকলকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভালো থেকো সাথী, দেখা হবে আবার।